আমার সম্পর্কে যে পরিচিতি আপনারা তুলে ধরেছেন, আমি দেখলাম অনেক জায়গাতে গেলে এরকম পরিচিতি উদ্ধারণ করে। এটাই সবচেয়ে সহজ এবং সুন্দর হয়েছে, এই জন্য আপনাদের ধন্যবাদ দিই। আমি মূলত নিজেকে একজন লেখক মনে করি, কিন্তু জীবিকার জন্য লেখক হিসেবে জীবিকা অর্জন করা বাংলাদেশে প্রায় অসম্ভব। যদি আপনি চিত্রনাট্য না লেখেন সিনেমার জন্য বা টেলিভিশনের জন্য নাটক না লেখেন, আপনার পক্ষে লেখক হিসেবে বেঁচে থাকা কঠিন। দলিল লেখকদের কথা স্বতন্ত্র অবশ্য। আমরা যারা বই লিখি তাদের জীবন জীবিকা সংকটাপন্ন, সেই কারণে শিক্ষকতা করতে হয়। আপনারা আশা করি কিছু মনে করবেন না, আমি শিক্ষকতা করতে কখনো চাইনি। আমি চেয়েছিলাম লেখক হতে, কিন্তু লেখক হয়ে জীবিকা নির্বাহ করা যেহেতু অসম্ভব, সুতরাং আমার জীবিকা হচ্ছে শিক্ষকতা। এর একটা বাংলা শব্দ আছে, বৃত্তি। বৃত্তি কথাটা আপনারা সকলেই জানেন, যেহেতু মাস্টারি করতে করতে আমারও অভ্যাস খারাপ হয়েছে, কিছু মনে করবেন না। আমি গোড়ায় গিয়ে দেখি বৃত্ত কথাটা থেকে বৃত্তি কথাটা চালু হয়েছে, যেটা আমি বারবার করি। আমার জীবন নির্বাহ করার জন্য আমাকে যে বৃত্তি অবলম্বন করতে হয়, ইংরেজিতে এটাকে বলে অকুপেশন। আমি কোনটা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আরেকটা শব্দ আছে ইংরেজিতে, প্রফেশন। আমাদেরকে প্রফেসর বলা হয়। আমাদের দেশে জানেন কলেজে প্রভাষক হলেও আমরা প্রফেসর বলি, এটাই সত্য। কিন্তু আমি এটা আবার পদ হিসেবে প্রফেসর আরেকটা পদ, শিক্ষক মাত্রই অধ্যাপক। ফ্রান্সে দেখবেন হাই স্কুলের শিক্ষকদেরও প্রফেসর বলে, মানে আমরা যেটাকে আবার বাংলায় মাস্টার বলি। তা আমি অনেকদিন মাস্টারি করছি, প্রায় 50 না হলেও 45 বছরের কাছে পড়েছি মাস্টারি করতে করতে। তো সেই জন্য ওই বদভ্যাসটা আছে, অল্প কথা শেষ করতে পারি না। আমি চেষ্টা করব সংক্ষেপে বলতে, যেন আপনাদের সাথে প্রশ্নোত্তর আলোচনা করা যায়। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং বিশেষ করে আমার বন্ধু অধ্যাপক তানভীর মোহাম্মদকে। উনি বারবার বলার ফলে আমি আসবার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত সফল হলাম। আপনাদের সহায়তার জন্যে পুনরায় শুকরিয়া বলি। এখন আমি বললাম যে জীবন আমাদের সংকটাপন্ন। আমাদের প্রফেশন না হয়ে শিক্ষকতা অকুপেশনে পরিণত হয়। মানে আমি যা পড়াতে চাই, যা বলতে চাই সেটা তো বলা যায় না, কিন্তু জীবন নির্বাহের জন্যে আমরা অন্য 10 কাজের মতো আমি শিক্ষকতা করি। সেই জন্য নিজেকে শিক্ষক হিসেবে সমাজে পরিচয় দিতে আমি খানিকটা সংকুচিত বোধ করি। এটা একটা সংকট আমার। ব্যক্তিগত সংকট দিয়ে শুরু করলাম। আমরা প্রত্যেকেই মানুষ হিসেবে ব্যক্তি। ব্যক্তি কথাটা ইংরেজিতে বলে ইন্ডিভিজুয়াল, মানে যাকে আর ভাগ করা যায় না। কমতে 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 আমরা একে এসে পড়ি, অনেকটা ধরেন অণুর মতো। এখন পদার্থবিজ্ঞানীরা আমাদের শিখিয়েছেন শতখানিক বছর হলো যে অণুকেও বিভক্ত করা যায়, তখন পরমাণু হয়, তাকে আবার বিভক্ত করা যায়, তার নিউট্রন প্রোটন পজিট্রন এসব হয়। তো মানুষকেও এখন বিভক্ত করা যায় ব্যক্তি। আমি কিন্তু আর বিভক্ত করব না, ব্যক্তি থেকে শুরু করব। ব্যক্তিকে যে নিজেকে ব্যক্ত করে, বলে, যে মানুষ বলে আমি, তখন সে বলছে আমি মানে আমি তুমি নই, আমি মানে আপনি নই, আমির সাথে আরেকটা আমি যোগ করলে আমরা হয়, এটা হলো বহুবচন। কিন্তু প্রথমে শিশু যখন আমি বলে, তখন সে মার কাছ থেকে নিজেকে আলাদা করে বলে আম্মা তুমি আর আমি, এই দুজন ছাড়া জগতে আর কেউ নাই। তারপরে যখন কিছুদিন পরে টের পায় মাঝখানে আরেকজন আছে আব্বা, তখন তার নাম হয়ে যায় সে, তৃতীয় ব্যক্তি সে। আমরা ব্যাকরণ অনুসরণ করলে আমরা বুঝতে পারি। আমরা বলি যে ফার্স্ট সেকেন্ড থার্ড পারসন বা উত্তম পুরুষ মধ্য পুরুষ নাম পুরুষ, এইভাবে আমাদের ভাগ হয়। তো শিশু যখন তৃতীয় ব্যক্তির অস্তিত্ব টের পায়, তখনই সমাজের উৎপত্তি হয়, যে আমরা দুজন, এর মধ্যে জগৎ সীমিত নয়, এর মধ্যে একজন আছে। যখন মাকে বলি আম্মা, আমি তখনই কিন্তু তৃতীয় ব্যক্তির অস্তিত্ব টের পাই। আম্মা শব্দটা আম্মারও নয় আমারও নয়, এটা বাইরের থেকে এসেছে, এটার নাম ভাষা। তাহলে ভাষাই হচ্ছে প্রথম সমাজ। কারণ মায়ের সাথে মায়ের শরীর স্পর্শ করা যায়, কিন্তু মা শব্দ উচ্চারণ করা মাত্রেই মা যে একটা আমার চেয়ে আলাদা, তার নাভি, আমার নাভি কেটে মা থেকে আমাকে শরীর আলাদা করা হয়েছে। এখন আমি ভাবের ক্ষেত্রে আলাদা হলাম। আমি সংকট কথা বলার জন্য বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের গান আপনাদের মনে পড়ে, ওহে জীবন বল্লভ, এখানে আছে এই সংসার পথ সংকটতি কণ্টকময় হয়ে। এটা কবি হিসেবে ছন্দ মেলাবার জন্য সংকটের সাথে কণ্টক দিয়েছেন। আমি এই জন্য বক্তৃতার নাম যখন উনি চাইলেন কি বলবো, আমি সকলে আপনারা জানেন আমরা এখন একটা অস্থির অবস্থায় আছি। এই অস্থির অবস্থার অপর নাম সংকট। সংকট কথাটা আমরা আমাদের ভাষায় পেয়েছি চিকিৎসা বিজ্ঞান থেকে। বিশেষভাবে বলতে গেলে গ্রিকদের চিকিৎসা বিজ্ঞান, যেটুকু আমরা জানি,
যা যে হিপোক্রেটিসের নামে আমাদের ডাক্তারেরা পেশাগত জীবনের শুরুতে, প্রফেশনের শুরুতে শপথ গ্রহণ করেন যে এটা আমার অকুপেশন মাত্র হবে না, এটা আমার বৃত্তি মাত্র হবে না, এটা হবে আমার জীবনের ধর্ম। এটা হচ্ছে প্রফেশন। প্রফেস মানে হোয়াট আই প্রফেস। আমাদের দেশের কথা হচ্ছে অধ্যাপকদের মধ্যে 3-4 ভাগ করি আমরা। আগে বলা হতো লেকচারার, তাদের কাজ হচ্ছে আমার মতো লেকচার দেওয়া, ক্যানভাসাররা যেটা করে। তারপরে যখন পরবর্তী প্রমোশনে বলা হতো রিডার, মানে তেনার অধিকার আছে তিনি বই থেকে পড়ে পড়ে পড়াতে পারবেন, এটা তার প্রমোশন হলো, তার লেকচার দিতে হবে না। তৃতীয় ভাগ আছে প্রফেসর, এদের কিছুই করতে হবে না, লেকচার দিতে হবে না, বইও পড়তে হবে না। তারা শুধু বলবেন আমি এটা বিশ্বাস করি, আমি ওটা বিশ্বাস করি না, আমি এটা সঠিক মনে করি, ওটা সঠিক মনে করি না। আমরা সকলে সেই পর্যায়ে যাইনি প্রফেশন। আমি এখনো লেকচারার পর্যায়ে আসি, বুঝতে পারছেন? সুতরাং আপনাদের উদ্দেশ্যে কিছুটা লেকচার দিলে ক্ষমা করবেন। বলে তুমি আমাকে লেকচার দিচ্ছ কেন, আমাকে জ্ঞান দিও না। আমরা কথা কথা বলি না, জ্ঞান দেওয়া কিন্তু একটা গালি। তা আমরা এখন সংকটে পড়লে মাঝে মাঝে আমরা জ্ঞান দিতে হয়, মানে জ্ঞানটা আগে নিজেকে দিতে হয়, নিজেকে বুঝতে হয় আমি কি আমি আছি। মানুষ যখন আমি বলে তখন আমি যে শেষের দিক থেকে শুরু করব। এই যে সংকটের 3 চেহারা বলেছি, এখানে কিন্তু 4 চেহারা বলতে পারতাম। সংকটের মধ্যে আমিও আছি, ব্যক্তিকে বাদ দিয়ে আমি বাকি 3টা লিখেছি, রাষ্ট্র, জাতি এবং জনগণ। আমি জনগণ থেকে শুরু করে উল্টাভাবে আসার চেষ্টা করব। আমরা তো কথায় কথায় প্রতিদিনই বলি জনগণ, উই দ্য পিপল। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান শুরু করেছে এভাবেই, মানে ব্র্যাকেটে বলছে উই দ্য পিপল অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা উজ্জ্ব থাকলে আমরা বুঝতে পারি আমরা আমাদের ইচ্ছে অনুসারে এইরকম একটি রাষ্ট্র গঠন করেছি, এটাকে আমরা এভাবে পরিচালনা করব, আমাদের এই অধিকার থাকবে, আর আমাদের যে গঠিত রাষ্ট্র আমাদের প্রতিনিধি হিসাবে তার এই ক্ষমতা থাকবে। এটি হচ্ছে সংবিধানের সারমর্ম। এটাকে আপনি গঠনতন্ত্র বলেন, শাসনতন্ত্র বলেন, সংবিধান বলেন, এটা আমরা অনুবাদের সমস্যায় পড়েছি। সংবিধান মানে বলা হয় সম্যক বিধান, সমান বিধান নয়। আমাদের দেশে অনেকেই আমরা ভুল বুঝি, বাংলায় আমরা সবচেয়ে কম জানি। ইংরেজি পড়ার একটা ফজিলত হলো বাংলাটা আমরা ভুলতে বসেছি। সেটা কি? অনেকগুলো সমালোচনা মানে সমান আলোচনা মনে করে। সমালোচনা মানে হচ্ছে সম্যক আলোচনা, যতটুকু আলোচনা না হলেই নয়, যথার্থ এবং পরিমিত, এটাকে বলে সম্যক আলোচনা। একইভাবে সংবাদ, বাদ মানে হচ্ছে কথা, আসলে এর মধ্যে ফার্স্টে হলো বাত, তটা বাংলা উচ্চারণের কারণে দতে পরিণত হয়। তো বাত যখন সম্যকভাবে বলেন, অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ, এই অর্থে সংবাদ বলে। আমরা বিবাদ বলি, অপবাদ বলি। আবার নানা বাদের মধ্যে যদি আপনি সামনে একটা উপসর্গ লাগাতে থাকেন, অর্থ ক্রমশ বদলাতে থাকে। এটা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী যেগুলিকে বলে, জার্মান সহ, সংস্কৃত সহ বাংলা, তাদের একটা সাধারণ বৈশিষ্ট্য। বাংলাতে আমরা সেটা করি। সেই জন্য বললাম এখন সংকটের মধ্যে আছে, সম্যক কটের মতো। এটা কি জিনিস? আমরা গ্রিকরা একটা সুন্দর শব্দ বের করেছিল, এরা হলো রোগী যখন সংকটাপন্ন হয়, তার মানে কি এই পয়েন্টে রোগী হয়তো আর বাঁচবে না, অথবা এই পয়েন্ট থেকে ফিরে আসবে, তখন ডাক্তাররা বলে কি এখন রোগী সংকটাপন্ন। গ্রিক শব্দটা হচ্ছে ক্রিসিস, KRISIS, এভাবে লেখে ক্রিসিস। সেখান থেকে কিন্তু আরও বহু শব্দ তৈরি হয়েছে বাংলায়, বলে দি পেশেন্ট ইজ ইন এ ক্রিটিক্যাল কন্ডিশন। ক্রিটিক্যাল আসছে ওখান থেকেই। এমনকি সমাজে যারা সমালোচনা করে তাদেরকে ক্রিটিক বলা হয়। ইংরেজিতে CRITI, কে অথবা সি, এবং ক্রিটিক লিখি আমরা। আরেকটা শব্দ আছে ইংরেজিতে ক্রিটিক, CRITIQUE, যেমন এক ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, কার্ল মার্কসের ক্যাপিটাল বইয়ের উপশিরোনাম। অথবা বিখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্ট এই শব্দকে জনপ্রিয় করেছেন, ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, ক্রিটিক অফ জাজমেন্ট, এই সমস্ত বই। এর মানে ওই ক্রাইসিসের থেকে এটা আসে, কোনো জিনিসকে সম্যক আলোচনা করার। এটা আরেকটা বাংলা শব্দ হচ্ছে পরিআলোচনা, চতুর্দিক থেকে আলোচনা, এটা বলে পর্যালোচনা। এটা সন্ধির কারণে পরিআলোচনা যখন ই এবং আকে এক করা হয়, তখন এটা জয়ে পরিণত হয় বাংলায়। বাংলা ভাষার বৈশিষ্ট্য হচ্ছে পর্যালোচনা। আমি যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের বর্তমান সংকটের 3 ধরনের চেহারা বা আলামত দেখা যায়। এটাকে বাংলায় আলামত বলতে পারেন, সংস্কৃত আয়তে বাংলায় লক্ষণ বলতে পারেন, এবং তার নানা রকমের চিহ্ন যেটা প্রকাশিত হয়েছে। আমরা যে একটা সংকটে আছি তার 3টা স্তর যদি আমরা নির্দেশ করি, ওই মেডিকেল শব্দটা মনে পড়ে। এখান থেকে আমাদের হয় সেরে উঠতে হবে, না হলে আমাদের একেবারে মৃত্যু, মানে আমরা নিশ্চিহ্ন হতে পারি। এই ঝুঁকিতে আমরা আছি। যদি এটা আমরা উপলব্ধি না করি, এই উপলব্ধি না করাটা একটা সংকট।
মানে এটাকে আমরা বলি চিন্তা চেতনার সংকট। আমাদের দেশে চেতনা শব্দটি সম্প্রতি অত্যন্ত অজনপ্রিয় হয়েছে, কারণ এটার অপব্যবহার হয়েছে। কিন্তু আমরা বলি সব কিছু ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই ভাবিয়া থেকে আমরা ভাবনা এবং চিন্তা, ভাব মানে তো থাকা। তা আমরা যারা এখানে কথা বলছি, আমরা আছি বলেই কথা বলছি, আজকে আমরা হাজির আছি। এইটা যদি রেকর্ড হয়, এরপরে যারা এখানে হাজির নাই তাদের কাছে এটা হাজির হবে। সেইখানে আমাদের সংকটের যে চিত্র ধরা পড়বে, অনেকটা মেডিকেল আবহাওয়া থেকে আমি বলছি, রোগী এর পরে ভালো হবে না রোগীর সংকটে যাবে। তাহলে রোগীর সমস্ত অসুখের কারণ নির্ণয় করতে হবে আমাকে। আমরা অনেকে চিকিৎসা করতে আলামতের চিকিৎসা, জ্বর হয়েছে নাপা খাইয়ে দাও, প্যারাসিটামল খাইয়ে দাও। কিন্তু এই জ্বরের কারণ যদি আমি সম্মুখ বিশ্লেষণ করি, দেখি যদি এই রোগীর টিউবারকিউলোসিস হয়েছে, তাহলে তো নাপা দিয়ে তার কিছু হবে না। তাহলে এই কারণে সমাজ সম্পর্কে আমার প্রথম বক্তব্য হলো, চোখে দেখে যা মনে হয় সত্য বা আসল অবস্থা যদি তাই হতো, তাহলে কোনো বিজ্ঞানের প্রয়োজন হতো না। আমরা যেটাকে বলি রোগী সংজ্ঞা হারিয়েছে, রোগী জ্ঞান হারিয়েছে, সেই জ্ঞান নয়। আমরা রোগী সংজ্ঞা হারানোর পরে সেটাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই কেন হারিয়েছে, তখন আমার বিশেষ জ্ঞানটা লাগবে, পদ্ধতিগত জ্ঞান। সেটাকে আমরা বিজ্ঞান বলে এসেছি, অন্তত গ্রিকরা বলে এসেছি। গ্রিকরা লজি শব্দ দিয়ে ব্যবহার করতেন সেটা। এই জন্য আমরা শুধু সোসিওলজি, অ্যানথ্রোপোলজি এবং মূল শব্দ হচ্ছে লজি, যেখান থেকে লজিক আসছে। তা আমি লজি দিয়ে বলি, আমাদের সংকটের চেহারাটা আমরা কীভাবে বিচার করব? যা মনে হচ্ছে এখন তাই যদি সত্য হয়, তাহলে সকল বিজ্ঞান ছিল অপ্রয়োজনীয়। একটা সহজ উদাহরণ আমি যেখানে ছাত্রছাত্রীরাও বুঝবেন, প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়। তা থেকে আমাদের দেশের এবং সারা পৃথিবীর মানুষই বহুদিন মনে করে আসছে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। আমরা এটাকে বলি আমার চাক্ষুষ, যে আমি চোখে দেখেছি, চোখের মধ্যে যার উষ হয়েছে তাকে চাক্ষুষ বলে। আমার চোখের মধ্যে ধরা পড়েছে, এইখান থেকে আমরা শব্দটা তৈরি করেছি সাক্ষ্য, এভিডেন্স। সাক্ষী, উইটনেস। কি সাক্ষী? মানে যে নিজের চোখে দেখেছে না, চক্ষু সহ দেখেছে। বাংলা ভাষার জ্ঞান আমাদের কমে গেছে এখন। সাক্ষী লেখার সময় নিচে ব দিব না দেব না, এটা হলো ব ছাড়া দন্ত সাক্ষী, মানে অক্ষী, আমার অক্ষী নয়, অক্ষী সহ অর্থে। চোখে দেখার উপরে তো আর কোনো হয় না। এমনকি আমাদের এখনকার যে ল অফ এভিডেন্স আছে, সেইখানেও বলা হয় চোখের দেখার সাক্ষীর মূল্য অনেক বেশি, এইটাই একমাত্র সাক্ষ্য। হিয়ার সে এভিডেন্স ইজ নো এভিডেন্স, বাট সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ইজ এভিডেন্স। চোখে দেখার সত্য হচ্ছে সবচেয়ে ভালো সত্য। লোকের মুখে শুনেছে, সাক্ষীকে জিজ্ঞেস আপনি কি দেখেছেন এখানে কোন হতে, বলে না শুনেছি, এটার মূল্য কমে যাবে। সেই জন্য বলছি, তারপরে আমি এখানে যে কথা বলবো এটা আপনার মনের মধ্যে একটু ভিন্ন আবহাওয়া তৈরি করতে পারে। চোখের দেখাই যথেষ্ট নয়, এটা শুধু আদালতের জগতে সীমিত। বিজ্ঞানের জগতে চোখের দেখা যথেষ্ট নয়। তার প্রমাণ হচ্ছে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে রাত। আমরা কত হাজার বছর ধরে আমরা এই সত্য বিশ্বাস করে জানি না। মাত্র বছর 400-500 বছর আগে বা তারও আরও পরে বৈজ্ঞানিকেরা, বিশেষ করে ইউরোপে, যারা দূরবীন যন্ত্র নিয়ে বসেছেন, চাঁদের মধ্যে যে কলঙ্ক আছে সেটা যে কতগুলো গর্ত, এটা দেখতে পেয়েছেন গ্যালিলিও বলে এক ভদ্রলোক। বেশি আগে নয়, সপ্তদশ শতাব্দীতে। আমাদের দেশে তখন বাদশাহ জাহাঙ্গীরের রাজত্ব বা শাহজাহানের রাজত্ব, সেই সময়, বেশি দিন আগে নয়। তখন আপনার মনে চিন্তা করেন বাংলাদেশের বিজ্ঞানীরা, ভারতের বিজ্ঞানীরা কী করছিলেন সেই সময়, তখন আপনার মাথা একটু নত হয়ে আসবে। কাজে বিদ্যার জগৎ শুধু আমাদের দেশে সীমিত নয়, আমাকে বাধ্য হয়ে অন্য জগতের কথাও বলতে হবে। আগে প্রবাদ ছিল হিকমতের চীন, হুজ্জতে বাঙ্গাল। তা আমরা হলাম বাঙালের দেশের লোক, আমরা হুজ্জত যত করি হিকমত তত হয়তো করি না। হিকমত শব্দের এক অর্থ হচ্ছে বিজ্ঞান। তো সেই জন্য ইউরোপীয় বিজ্ঞানের উদাহরণটা আমি দিচ্ছি। ধরুন তারা বললেন যে আসলে অনেকে মনে করেন যে গ্যালিলিও দূরবীন দিয়ে দেখে চাঁদের ভিতরের কলঙ্কের অর্থ করেছিলেন, সেই জন্য তিনি যেন টের পেয়েছিলেন সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তার আগে কিন্তু অন্তত তার 100 বছর আগে 1543 খ্রিস্টাব্দে ভদ্রলোক মারা গেছেন, নিকোলাস কোপারনিকাস, পোল্যান্ডের ভদ্রলোক। তিনি যেদিন মারা গেছেন সেদিন তার বই প্রকাশিত হয়েছিল বলে প্রবাদ আছে। উনি বললেন অন দ্য রেভলিউশন অফ সেলেস্টিয়াল বডিজ অর হেভেনলি বডিজ। তাতে বললেন যে সম্ভবত মনে হচ্ছে পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে না, সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে। কিন্তু ভাগ্যিস তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে তিনি এমনি মারা গেছেন, তাকে আর দেওয়া যায় নাই। তার প্রায় 100 বছর পরেও যখন এই কথাটা বলতে শুরু করেছেন, 1543 থেকে 1632, দেখেন প্রায় 90 বছর পরে গ্যালিলিও সাহেবকে তারপরেও গৃহে অন্তরীণ রাখা হয়েছিল। মানে
যেটা উনি সত্য মনে করেছেন বিজ্ঞান সাধক হিসেবে, সেটা বলাই তার কর্তব্য। কিন্তু সেটা বলার জন্য তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা আপনারা জানেন। তাকে হত্যা করা হয়নি, তাকে বলেছে আপনি এখন থেকে আর লিখতে পারবেন না, আপনি গৃহে বন্দী থাকবেন। একটা প্রবাদ আছে, এগুলো গাল গল্প, সত্য কিনা আমি জানি না, লোকে বলে গ্যালিলিওকে তখন বন্দি করা হলো, তাকে কিন্তু ঘরের সামনে তিনি হাঁটতে পারতেন। হাঁটার সময় তিনি পৃথিবীতে মাঝে মাঝে লাথি মারতেন মাটিতে। তখন বলে কি এপুর সেই মুভে, ইটালিয়ান ভাষায় বলতো, বলে ড্যাম ইট স্টিল মুভস। আমি বলেছি, আমাকে মুচলেখা দিতে হয়েছে গির্জার কর্তৃপক্ষের কাছে যে না, পৃথিবী ঘোরে না। কিন্তু একলা হওয়ার সময় নাটকে লিখছেন, দেখেন, তাকেও তিনি রাস্তার মধ্যে মাটিতে একটা লাঠি দিয়ে বলেন, দূর, আমি তো মুচলেখা দিয়ে আসলাম পৃথিবী ঘোরে না, কিন্তু দেখি পৃথিবী ঘুরছে। তারপরেও ঘুরছে, মানে উনি দেখছেন সূর্য যখন উঠছে মানে পৃথিবী ঘুরছে। পৃথিবীর সাথে সূর্যের সম্পর্কটা ধ্রুব, কিন্তু কোনটা ঘুরছে সেটা বড় না, আমি কোথায় আছি তার উপরে নির্ভর করে আমি কি দেখছি। আমি যদি পৃথিবীতে আছি, তার ঘোরাটা আমি দেখছি না, আমি সূর্যে নাই, সুতরাং সূর্য আমার কাছে ঘুরছে মনে হচ্ছে। আমি যদি ধরেন সূর্যে থাকতাম, তাহলে পৃথিবীটা ঘুরছে এটা আমি টের পেতাম। এই কাহিনী আপনারা সকলেই জানেন। আমি পরিচিত কাহিনী দিয়ে শুরু করলাম সংকটের প্রকৃতি বোঝাবার জন্যে। আপনি অনেক সময় একটা সত্য আবিষ্কার করেছেন, কিন্তু আপনার আশপাশ যদি সেটা গ্রহণ না করে, আপনাকে প্রথমে মিথ্যাচরণ করতে হয়। না না, ঠিক আছে, আমার জীবন রক্ষার জন্য আমি বললাম পৃথিবী ঘুরছে না, কিন্তু তারপরে ড্যাম দ্য থিং স্টিল মুভস, এ পুর সিল মুভে। ইটালিয়ান ভাষার ইংরেজি কাছাকাছি। তো এই জন্য আমি বললাম আমাদেরও এখন কিছু সমস্যা আছে, অনেক সময় আমাদের বলতে হয়েছে পৃথিবী ঘুরছে না বলতে হয়েছে, কিন্তু তারপরেও পৃথিবী কিন্তু ঘুরছে। ইতিহাসে একটা সত্যি আমরা জানি, আপনি কোনো কিছু প্রকৃতি বিরুদ্ধে কিছু করা যায় না। প্রকৃতির বিরুদ্ধে কিছু করলে এটা প্রকৃতি প্রতিশোধ গ্রহণ করে। এবং প্রকৃতির মধ্যে মানুষ যারা তৈরি করে, এটাকে আমরা বলি দ্বিতীয় প্রকৃতি, যার অপর নাম দিয়েছে এখন আমরা ইতিহাস বা সংস্কৃতি অন্যান্য। আমি সেই জগতে ফিরে আসি। রাষ্ট্র জিনিসটা স্বাভাবিক নয়, মানে বনের মধ্যে যে প্রাণীরা থাকে তারা রাষ্ট্র গঠন করে না। তাহলে আমরা যারা সমাজ বলে একটা ধারণা করি, যার মধ্যে আমরা বাস করি, আমরা নিজেরা সমাজটা গঠন করেছি। সুতরাং সমাজ, রাষ্ট্র, জনগণ, এই সবগুলি হচ্ছে দ্বিতীয় প্রকৃতি। অর্থাৎ প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে কোথাও কোথাও প্রয়োজনীয় শোধন এবং শাসন করে আমরা দ্বিতীয় প্রকৃতি তৈরি করেছি। কথাটা বললেই বলবে হয়, যেমন আমাদের মাথার চুল, আমার এক সময় অনেক লম্বা চুল ছিল, কিন্তু প্রকৃতির নিয়মে অনেক সময় বয়স হলে চুল পড়ে যায়। আমাদের নখ আছে, নখ যদি প্রকৃতি না দিতে আমার হতো না, কিন্তু নখটা মাঝে মাঝে আমাকে কাটতে হয়, নাহলে তো আপনি অনেকে আছে নখ লম্বা রাখে। আমি শাসন এবং প্রকৃতির সম্পর্কটা বলছি। আমরা যেটা কাটি, চুল কাটি, আমরা নখ কাটি, দাড়ি রাখি, আবার দাড়ি ছাটি, কেউ ফ্রেঞ্চ স্টাইলে রাখি, কেউ একটু লম্বা করে রাখি, এগুলো হচ্ছে নানা স্টাইল। এটা আমরা প্রকৃতির উপরে কিছুটা, দাড়িটা গজায় প্রকৃতির কারণে, কিন্তু এইটাকে শাসন করি আমরা মতো করি। সমাজ জিনিসটাও সেরকম। তো এই বিষয়ে যারা পৃথিবীতে আলোচনা করেছেন, ক্রিসিস শব্দটা যেমন গ্রিক থেকে এসেছে, আমাদের অনেক রাষ্ট্র সংক্রান্ত ধারণা গ্রিক থেকে এসেছে। অন্তত আমরা উত্তরাধিকার সূত্রে এটা পেয়েছি। যদি মনে করেন যে বাংলাদেশে যা লেখা হয় নাই, বাংলাদেশে যা বলা হয় নাই সেটা আমাদের ঐতিহ্য নয়, তাহলে ঠিক হবে না। আমাদের শুধু অতীশ, শ্রীজ্ঞান, দীপঙ্কর আমাদের একমাত্র ঐতিহ্য, এটা মনে করলে চলবে না। চর্যাপদই আমাদের একমাত্র সাহিত্য মনে করলে চলবে না। সারা পৃথিবীর ঐতিহ্য আমাদের ঐতিহ্য, এরকম উদারতা আমাদের থাকা উচিত। সেটা যেখানেই হোক উৎপত্তি, সেটা গ্রিসে হোক, সেটা আরবে হোক, সেটা ইউরোপে হোক। সেই জন্য আমি বললাম ক্রাইসিসের রূপ আমাদের কাছে এসেছে এখন বর্তমানে রাষ্ট্র আকারে। নিজেরা একটু ভেবে দেখুন না কেন, যারা ইতিহাস বলে, আমরা কোন রাষ্ট্রে এখন আছি? এই রাষ্ট্রের নাম বাংলাদেশ। এখন তর্ক চলছে এটাকে গণপ্রজাতন্ত্র বলা হবে না এটাকে জনগণতন্ত্র বলা হবে, এটা এখন আলোচনা চলমান আছে। আমি কোনো রায় দিতে আসে নাই, আমি প্রশ্ন করছি শুধু। এই রাষ্ট্রটা ধরে নিচ্ছি আমরা 1971 সনে গঠিত হয়েছে, এবং গঠিত হয়েছে বিনামূল্যে নয়, এটা সবকা আকারে পাইনি আমরা, অনেক কষ্ট করে এটা অর্জন করতে হয়েছে। অর্জন করে ভালো কতটুকু হলো, মন্দ কত হলো, এই আলোচনা আমাদের চলতে থাকবে, বন্ধ করা উচিত নয়। এবং এর মাত্র 71-এর মাত্র 24-25 বছর আগে আমরা আরেকটি রাষ্ট্রের অংশ হয়েছিলাম। আমাদের রাষ্ট্রের নামই ছিল পাকিস্তান তখন। এটার নাম প্রথমে 10 বছর ছিল পূর্ব বাংলা। এটা অনেক তরুণদের জন্য বলছি। 1955 সন পর্যন্ত এটার নাম পূর্ব বাংলায় ছিল, প্রদেশের নাম। এই জন্য 1950-এ যে আইন পাশ হয়েছে এটার নাম কি? ইবিএসএটি, ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট। আমাদের বাংলা যে আমরা তখন ভালো জানতাম, এখনকার ছিল তার প্রমাণ। এর বাংলা অনুবাদ কি? পূর্ববঙ্গ জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইন।
ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি সেক্টর অনুবাদ এরকম হবে কেন? কিন্তু ওইটাই হচ্ছে অনুবাদের স্বাভাবিক নিয়ম। কিন্তু এটা যদি আপনি আক্ষরিক অনুবাদ করতে যান, আপনি এটা যাকে বলা হয় একটা বিপর্যয় ঘটাবেন, এটা ডিজাস্টার ঘটাবেন। এখন অধিকাংশ বাংলাতে আমি তা দেখছি। বর্তমানে আমাদের দেশের সংকটের প্রথম চেহারা আমাদের ভাষার মধ্যে দেখবেন। সেটা আজকের আলোচনায় আমি অন্তর্ভুক্ত করি নাই। কোনো জাতির যখন অবনতি শুরু হয় তার প্রথম লক্ষণ ধরা দেয় তার ভাষার মধ্যে। কোনো মানুষ যখন উন্মাদ হয় তখন প্রথমে দেখা যায় তার ভাষার কথা এলোমেলো আবল তাবল হতে শুরু করে। একটা আবল তাবল শিশু বলে, আর একটা আবল তাবল পাগলে বলে। আমরা বলি না পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তো এগুলো আমাদের ভাষার মধ্যে এখন একটা আবল তাবল ভাব আসছে। বিশেষ করে যখন বাংলা বই পড়ি আমি, আমাদের প্রায় বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষকরা বলেন এটা বাংলায় লেখা যায় না, গণিত বাংলায় লেখা যায় না, পদার্থবিজ্ঞান লেখা যায় না, সেগুলো তো বাদ দিলাম, এমনকি কিন্ডারগার্টেনের বইও বাংলায় লেখা যায় না। এমন দেখেন যত স্কুল হচ্ছে সবগুলোর নাম ইংরেজিতে। এই চট্টগ্রামে দেখলাম এই গ্রামার স্কুল, সানিডেল গ্রামার স্কুল, আমি নাম বলতে পারছি না, কারোর বিরুদ্ধে আমার কোনো এজেন্ডা নাই। আমি বলছি যে অজস্র নাম হচ্ছে। আমার ছেলেকে সবাই বলে অমুক গ্রামার স্কুলে বলে, অমুকে বলে। আজ বাংলাদেশের সমস্ত স্কুল কলেজের নাম বাংলাদেশ স্বাধীন হবার 50 বছর পরেও কেন ইংরেজিতে হবে? যেন এই নামটা বাংলায় দেওয়া যাচ্ছে না। আমি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল, কার্ডিফ ইন্টারন্যাশনাল সব নাম বলছি না, হারভেস্ট ইন্টারন্যাশনাল, সব কিছু ইন্টারন্যাশনাল হতে হতে এমন কি হয়েছে, ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা হয়েছে, ব্র্যাকেটে লেখা আছে ইংলিশ ভার্সন। আচ্ছা, আপনি এটা স্বাভাবিকভাবে নিচ্ছেন, কিন্তু এটা স্বাভাবিক নয়, এটা প্রাকৃতিক নয়, এটা হচ্ছে দ্বিতীয় স্বাভাবিক, এটা হলো সাংস্কৃতিক। আমরা কেন এটা করছি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি দিয়ে আমরা কি শুরু করিনি? এবং এখনও সেই গান গিয়ে মাঝে মাঝে কি আমরা কৃত্রিম কুম্ভীরাশ্রু প্রাত করি না? তখন 52 সনে আমাদের অনেক ছাত্র প্রাণ দিয়েছিলেন কি জন্য? বাংলা যেন নতুন, সদ্য নতুন সৃষ্ট পাকিস্তান নামক রাষ্ট্রের সরকারি ভাষা হয়। এটাকে আমরা তখন বলেছিলাম রাষ্ট্রভাষা। মানে হলো শিক্ষা দীক্ষার ভাষা হবে, সরকারি চাকরি করার ভাষা হবে, আপনি ব্যাংক বাণিজ্যে যে আদান প্রদান করেন তার ভাষা হবে, সমাজের ভাষা। পাকিস্তানিরা বলল তোমাদের ভাষা বাড়িতে বাংলা বলতে অসুবিধা নাই, কিন্তু পাকিস্তানে তুমি মানি অর্ডার লিখবা, এই মানি অর্ডার ফর্ম হবে উর্দুতে। তখন প্রচার করা হতো মানি অর্ডার ফর্ম, আমরা মানি অর্ডার ইংরেজিতে বলি, বাংলা বলি মানি অর্ডার। এটাই হচ্ছে বাংলা অনুবাদ। সে মানি অর্ডার ফর্ম ইংরেজিতে থাকবে, ব্রিটিশ আমলে ইংরেজিতেই ছিল, আমি ওখান থেকে শুরু করছি, তারপরে শুধু উর্দুতে থাকবে। এটা কেমন করে হয়? তখন পূর্ব বাংলার জনসংখ্যা ছিল সমগ্র পাকিস্তানের জনসংখ্যা শতকরা 63 জন, 56 জন নয়, 56টা পরে হয়েছে। জনসংখ্যার আদান প্রদানের ফলে কমে গেছে। পশ্চিম পাকিস্তানে ভারত থেকে অনেক বেশি লোক গিয়েছে এবং পূর্ব বাংলা থেকে অনেক হিন্দু ভারতে চলে গিয়েছে, ফলে এটা পরবর্তীকালে স্থির হয় 56। তা আমরা তখন বলি কি 56 জনের মাতৃভাষা বাংলা, সেটা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা পাবে না, কী করে হয়? কিন্তু এখন বাংলাদেশের শতকরা 99 জনের মাতৃভাষা বাংলা। এখন দেখেন বাংলার জায়গায় ইংরেজি আসতেছে। কি আসতেছে, কেমনভাবে? এটা আন্তর্জাতিক ভাষা, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আমার মনে হয় বাংলাদেশে এমন একজন সুস্থ লোক পাওয়া যাবে না, এমন একজন মানুষ পাওয়া যাবে না যিনি ইংরেজি শেখার বিরোধিতা করবেন। কাজে যেটা প্রশ্ন নয় সেটাকে প্রশ্ন আকারে দিয়ে আপনাকে লাঞ্ছিত করা, এটা হচ্ছে সংকটের একটা চেহারা। আমি বললাম যে বাংলা শেখাটা বাদ না দিয়ে ইংরেজি শেখেন, যেমন আগে ব্রিটিশ আমলে আমরা তাই করেছি। 1940 পর্যন্ত আপনারা জানেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যাট্রিকুলেশন পরীক্ষা হতো। সেই পরীক্ষায় ইংরেজি ছাড়া অন্য ভাষায় দেওয়া যেত না। ইংরেজি বিষয় নয়, আপনি গণিত ইংরেজিতে উত্তর দেবেন। আমরা এখানে মনে করো ABC একটি ত্রিভুজ, তখন লেট ABC বি এ ট্রায়াঙ্গেল, এইভাবে লিখতে হতো। আমি তো, আমার বাবা পড়েছেন সেই ইংরেজি মিডিয়ামে, ক্লাস 7 থেকেও তাদের ইংরেজি মিডিয়ামে পড়তে হতো। সেইটা উঠে গিয়ে 40 সনে বিধান হলো। ব্রিটিশ শাসন তখনও বলবৎ। স্যার আশুতোষ মুখার্জির ছেলে তখন ভাইস চ্যান্সেলর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং তার একটু পরে 40 সনে আইন হলো যে এখন দেশীয় ভাষায়ও ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়া যাবে। দেশীয় ভাষা মানে একদিকে বাংলা আর একদিকে হিন্দুস্তানি, যেটাকে উর্দু বলি এখন আমরা। এই দুটো অনুমোদন হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত হবে। তারপরে 1971-এ বাংলাদেশ স্বাধীন হলো। সময় দেখেন অতি সংক্ষিপ্ত, 30 বছর, 40 থেকে 70। তারপরে বাংলাদেশ হওয়ার 5 বছর পর্যন্ত বাংলা কিছুটা মুখে আমরা, এই যে মানুষ মুখে একটা মনে একটা, যার অপর নাম হিপোক্রেসি, সেটা ছিল। তার 75-এর পর থেকে আবার দেখবেন আপনি বাংলাদেশে আস্তে আস্তে ইংরেজি মিডিয়ামে জয় জয়কার হলো। এখন সমস্যা হচ্ছে বাংলাদেশে বাংলাটা নিম্ন শ্রেণীর ভাষায় পরিণত হচ্ছে,
এবং ইংরেজি উচ্চ শ্রেণীর ভাষায় পরিণত হচ্ছে। এটা আমরা পরিকল্পনা করে করেছি আমি বলছি না, ফলে তা হচ্ছে। এবং উচ্চ শ্রেণীর ছেলেমেয়েরা আর বাংলায় পড়ছে না এবং বাংলা না জানাটাকে তারা গৌরবের মনে করছে। এটা হলো আমাদের জনগণের সংকট। আমি ভাষা দিয়ে শুরু করলাম। আমরা একটা জনগণ হয়েছিলাম কিভাবে? পৃথিবীতে বহু জনগণ আছে, যেখানে জনগণ শব্দটা একটা শ্রদ্ধেয় শব্দ। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ এ পিপল, বলে দেয়ার ইজ অ্যান অ্যাক্ট বাই মিনস অফ হুইচ এ পিপল ইজ এ পিপল। এই অ্যাক্টটা কি? এটার বহু শব্দ আছে। এটার নাম ট্রান্সফরমেশন, এটার নাম রেভলিউশন, এটার নাম হিস্ট্রি। যে আপনি ইচ্ছা করেছেন আপনার কর্মক্ষেত্রের নানা রেকর্ড, একদিনের ঘটনা বলছি না, এটা প্রসেস বলে, প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি দেশের মানুষ একটি দেশের মানুষ হয়ে ওঠে। সেই দেশের মানুষ ওটাকে বাংলায় আমরা জনগণ বলি। কিছুক্ষণ আগে আমরা বললাম জনগোষ্ঠী বলে লোকে। আর বহু শব্দ আছে, তার মধ্যে ইংরেজিতে যে শব্দটা টিকে গেছে এটা হচ্ছে পিপল। এবং এখন সময় বাংলায় যখন জনগণ করেন তখন আমরা এক বচন করবো না বহু বচন করবো আমরা স্থির করতে পারি না। ইংরেজিতে পিপলসও বলতে পারেন, পিপলও বলতে পারেন, বাংলায় জনগণগণ বলবেন না, জনগণই। শব্দটা গঠনেই প্লুরাল, কিন্তু এক বচনও এটা ব্যবহার করা যায়, বহু বচনও করা যায়। কিন্তু অন্যান্য ভাষায়, যেমন স্প্যানিশ ভাষায়, এটার বহু বচনকে স্পষ্ট করা যায়। লোস পুয়েবলুস অরিজিনারিওস ওরা বলে, আদিম জনগণ, আগের পুরনো। যেমন ল্যাটিন আমেরিকায় যে রেড ইন ইন্ডিয়াটা ছিল, কালো সাদারা সে যাদের উৎখাত করেছে, ওরা বলে লোস পুয়েবলোস। স্প্যানিশ ভাষায় পুয়েবলো মানে পিপল, পুয়েবলো মানে গ্রামও বটে। প্রত্যেক ভাষার নিজস্ব রহস্য আছে, মিষ্ট আছে। এল পুয়েবলো ইউনিদো হামাস সেরা ভেন্সিদো, ওরা বিখ্যাত স্লোগান। এল পুয়েবলো ইউনিদো, ইফ দ্য পিপল আর ইউনাইটেড, এ ইউনাইটেড পিপল ক্যান নেভার বি ডিফিটেড। এল পুয়েবলো ইউনিদো হামাস মানে নেভার, সেরা মানে উইল বি, ভেন্সিদো ভ্যানকুইশড। A united people will never be vanquished. সমস্যা হচ্ছে আমি ইউনাইটেড পিপল হলাম কিনা। যখন সংবিধান লেখার সময়, এই জন্য আমি বলছি যে রাষ্ট্র গঠন করার সময় মনে হয় রাষ্ট্রটা কী করে গঠিত হলো। তো এই বিষয়ে বেশি পিছনে না গিয়া আমি আরেকজন বৈজ্ঞানিকের নাম বলি, তার নাম জর্জ রুসো, যারা আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়েছি। তার অন্যান্য বিখ্যাত বইয়ের মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে দু কন্ত্রা সোশিয়াল, ফ্রেঞ্চ ভাষায়। ইংরেজিতে সংক্ষেপ এটা অনুবাদ হওয়া উচিত অন দি সোশ্যাল কন্ট্রাক্ট, মানে সোশ্যাল কন্ট্রাক্ট প্রসঙ্গে। এই প্রসঙ্গে শব্দের অর্থ হচ্ছে এটা সম্পূর্ণ নয়। অন দি সোশ্যাল কন্ট্রাক্ট মানে হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট সম্পর্কে যত কথা বলার আছে সব কিছু আমি বলি নাই, আমি এই বিষয়ে কিছু কথা, আমরা বলি না এই বিষয়ে দুটি কথা, এই দুটি কথা প্রকাশ পায়। মানে এই কথাটা আমি বলছি এই জন্য, উনি বললেন আমি একটা প্রস্তাব করছি, আমরা যে রাষ্ট্র হয়ে উঠলাম, এখন আমি পিছনে ফিরে তাকাচ্ছি আমরা কিভাবে রাষ্ট্র হলাম। উনি বললেন একটা ফিকশন বা একটা গল্প তৈরি করলেন, যে মনে করেন আমরা সবাই একসাথে বসেছি, আমরা সবাই বসে একটা চুক্তি করলাম। এটা ওনার তৈরি করা নয়, চুক্তিটা সমাজে এই ধারণা তখনই চালু ছিল। এটা আদালত থেকে এসেছে, আইনের জগৎ থেকে এসেছে, মানুষ সাথে চুক্তি করে সম্পত্তি বিক্রয়ের জন্য। তো মনে করেন রাষ্ট্রটা গঠন হয়েছে একটা চুক্তির মাধ্যমে। চুক্তি কী করে হলো? চুক্তি হলে চুক্তির ক্রমশ দুইটা পক্ষ লাগবে। আপনি যখন জমি বিক্রয় করবেন, দাতা এবং গ্রহীতা থাকবে। তাহলে এই চুক্তিপত্রের দাতাকে গ্রহীতাকে, এই বিষয়ে তার আগে রুসো সাহেব লেখার 100 বছর আগে ইংল্যান্ডের বিখ্যাত দার্শনিক টমাস হবস 1650-এর দিকে, ইংল্যান্ডে তখন বিপ্লব চলছে, 1642 থেকে বিপ্লব শুরু হয়েছে, সেই বিপ্লব চলছে 1660 পর্যন্ত চলবে। আমরা বর্তমানে যে অবস্থায় আছি এটা তার কাছাকাছি, এটা বোঝার জন্য বলছি। একটা পার্থক্য, আমরা নিজের ভাষায় কথা বলতে পারছি না। আমাদের যা কিছু শ্রদ্ধেয় কথা বলতে হলে ইংরেজিতে বলতে হয়। আমি যদি ইংরেজি লিখতে না পারি আমাকে খুব ভালো একাডেমিক মনে করা হয় না। এটা আমাদের ঐতিহাসিক পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে আমি দ্বিতীয় পরিস্থিতির কথা বলছি। এখন আমাকে রাষ্ট্র গঠন করতে হবে। আমাদের সংবিধানটাও লেখা হয়েছিল, যেটা এখনও পর্যন্ত দেশে বাতিল হয়নি, স্থগিত অথবা অজ্ঞান অবস্থায় আছে। এই সংবিধান লেখা হয়েছিল ইংরেজিতে এবং তার একটা বাংলা অনুবাদ করে তারপরে আমরা আবার একটা অলিক কথা বলেছিলাম, এটা বাংলায় লেখা হয়েছে, ইংরেজি অনুবাদ হয়েছে, কিন্তু বাস্তব শুধু তার উল্টা। আমি এই ঐতিহাসিক পরিস্থিতির মধ্যে রেখে বলছি, বর্তমানে আমাদের যে রাষ্ট্রের সংকট চলছে সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রটা গঠিত হলে কী হবে। আমরা জানি আমরা ঐতিহাসিক মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ গঠন করেছি। 1971 সনের 10ই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, এইটা হচ্ছে বাংলাদেশের প্রথম ঘোষণাপত্র। মানে পাকিস্তান বাহিনী আক্রমণ করার 15 দিন পর যে কোনো শিশু, স্কুলের ছাত্রছাত্রীও জিজ্ঞাসা করতে পারবে এই ঘোষণাপত্র দিতে বাংলাদেশের 15 দিন লাগলে কেন। লাগলো এই জন্য যে আমার প্রস্তুতি ছিল না। অর্থাৎ এরকম আক্রমণ করবে সেটা সকলেই জানতে। অন্তত মার্চ মাসের 1 তারিখ থেকেই দেশের রাস্তায় মানুষ নেমে গেছে। আগের কথা আমি বাদ দিচ্ছি,
সারা মার্চ মাস বাংলাদেশের নেতাদের নির্দেশে চলেছে, কিন্তু এবং তারা জানতো পাকিস্তান সৈনিক নিয়ে আসতেছে। আগে যখন ঘটনা শুরু হয় মার্চ মাসের শুরুতে, এখানে 2-3 হাজারের বেশি পাকিস্তানি সৈনিক ছিল না, কিন্তু ওই 1 মাসের মধ্যে তারা প্রায় 30,000 সৈনিক নিয়ে আসে। যখন তারা সত্যিকার আক্রমণটা করে 25 তারিখ এবং 26 তারিখের মাঝে মাঝে রাতে, তখন আমরা যত গল্প শুনি যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে, এটা গল্প আকারে রাখাই ভালো, ওটা নিয়ে বিষয় নয়। যেটা আমরা লিখিত দলিল পাচ্ছি, মানুষের যখন আক্রান্ত হয় তখন মানুষ করে কি, ফিরিয়ে দেয়। সেইভাবে আমাদের সৈনিকেরা লড়াই করেছে, পুলিশেরা লড়াই করেছে, ইপিআররা লড়াই করেছে, আমাদের ছাত্ররা লড়াই করেছে, যেখানে যার যা আছে তাই নিয়ে তারা শত্রুর মোকাবিলা করেছে। কিন্তু তাদের দিশা ছিল না আমরা কি মোকাবিলা করছি, কে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী, এইসব জানা ছিল না। একটা সরকার গঠিত হলো 17 এপ্রিল, কিন্তু তার আগে 10ই এপ্রিল এই ঘোষণাটা আসে। যে তাও আসলে কোথায়, পশ্চিমবঙ্গের প্রান্ত সীমায় বাংলাদেশের একটি গ্রাম থেকে, যে নাম বৈদ্যনাথ তলা, এই গ্রাম থেকে ঘোষণা আসে। এগুলো সব আপনারা জানেন, আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি। সেই ঘোষণার মধ্যে বলা হয় যে এই কারণে আমরা বাংলাদেশ রাষ্ট্র গঠন করেছি। পাকিস্তানিরা যেহেতু আমাদের ইলেকশনকে সম্মান করেনি, যেহেতু তারা সংসদের অধিবেশন ডেকেও তা বাতিল করেছে, এবং সবচেয়ে আমি কমিয়ে বলছি, তারা যে 25শে মার্চ রাত্রে আমাদের উপর হামলা করেছে সশস্ত্র কায়দায়, গণহত্যা মেতে উঠেছে, গণহত্যা শব্দ না লিখলেও তারা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। তাই আমরা আমাদের এই রাষ্ট্র ঘোষণা করলাম। যেহেতু বলে 6-7টা যেহেতু আছে দেখবেন। সবশেষে বলে কি, আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করতে চাই, প্রজাতন্ত্র তৈরি করতে চাই। রাষ্ট্র কি, সেটা হবে 3টা লক্ষ্যকে সামনে রেখে: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ইংরেজিতে লিখছে ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এই 3টাকে উদ্দেশ্য করে আমরা লক্ষ্য করে একটা রাষ্ট্র গঠন করব। তো এই উদ্দেশ্য আপনারা সকলে জানেন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই রাষ্ট্র গঠিত হয়েছে। সাম্য মানে কি, সকল নাগরিকের মধ্যে সাম্য থাকবে। জনাব রুসু সাহেব বললেন যে আমরা সকল নাগরিক যখন সমান হয়ে বসলাম, তাহলে আমরা আমাদের মধ্যে একটা চুক্তি করলাম, আমরা একটা কর্তৃপক্ষ তৈরি করব, যার নাম আপাতত বললাম সরকার। সরকারকে আমরা সবাই রাষ্ট্র বলি। সেটা খুব সূক্ষ্ম বিশ্লেষণ করলে হয়তো একটু ভুল ত্রুটি পাওয়া যাবে সেখানে। রাষ্ট্র এবং সরকারকে আপাতত আমি এক ধরে বলছি। তখন প্রশ্ন হচ্ছে দাতা গ্রহীতাকে। এখানে আমরা সকলে সমান হয়ে বসেছি, আমরা এখনও রাষ্ট্র হইনি, আমরা একটা চুক্তি করার মাধ্যমে রাষ্ট্র হব। আমরা আমাদের মধ্যে একটা আইডিয়া তৈরি করলাম, আমাদের মধ্যে একজনকে আমরা আমাদের নেতা নির্বাচন করব, একজন বা এক দলকে, তারা আমাদের পরিচালনা করবে। যখন তাদের হাতে আমরা ক্ষমতা অর্পণ করব, তখন তারা পরিচালনা করার সময় যে নির্দেশ দেয় আমরা সেটা মেনে চলবো। কিন্তু এখন আমরা তাদেরকে ক্ষমতায়িত করছি, তাদের হাতে ক্ষমতা দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে চুক্তিটা কার সাথে কার হচ্ছে? আমরা বলছি আমার সাথে আমিই চুক্তি করছি, আমরা সবাই আমরার সাথে আমরাই চুক্তি করছি। জিনিসের মধ্যে একটা ধোঁয়াশা আছে। কিন্তু কে দাতা? জনগণই দাতা, জনগণই গ্রহীতা। কিন্তু টমাস হবস বললেন না না, আগে থেকে আমাদের একজন রাজা আছে, রাজার সাথে এখন প্রজাদের চুক্তি হচ্ছে, যে এখন রাজার ক্ষমতা সীমিত হবে, প্রজাদের ইচ্ছে অনুসারে রাজাকে চালাইতে হবে। অর্থাৎ চুক্তি সম্পাদনের আগে একজন রাজা ছিল, তাহলে দাতা এবং গ্রহীতা হচ্ছে আমরা জনগণ, দাতা রাজা গ্রহীতা, অথবা রাজা দাতা আমরা গ্রহীতা। কিন্তু রুসো 100 বছর পরে এসে বলছেন, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি, 1762 সনে তার বই বেরিয়েছে, হবসের বইয়ের 110 বছর পরে। তো তিনি বলছেন না, এই চুক্তি হচ্ছে জনগণের সাথে জনগণেরই। প্রশ্ন আমরা করতে পারি, এখন যে প্রশ্নটা করছি আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনার জনগণ গঠিত হওয়ার আগে জনগণ সাইন করবে কিভাবে? আমাদের এই চুক্তির বলেই জনগণ গঠিত হয়েছে, কিন্তু আমরা আগেই বলছি জনগণ আগেই গঠিত ছিল, না হলে সেই চুক্তিতে পক্ষ হলো কিভাবে? আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ছিলাম বনের মধ্যে। এই যে বিখ্যাত একটা উক্তি আপনারা শোনেন, এই দিন কালকে আমাকে একজন জিজ্ঞাসা করলো, নেস্টি, ব্রিটিশ অ্যান্ড শর্ট। অর্থাৎ মানুষ যখন প্রকৃতির অন্য প্রাণীর মতো রাষ্ট্র গঠন না করে, সমাজ গঠন করে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে, এটা কল্পনা মাত্র। তখন মানুষের জীবন ছিল বিপদ সংকুল। এটা হচ্ছে মানুষের জীবন ছিল অনিশ্চিত, এটাকে বলছে নেস্টি। ব্রুটিশ মানে হচ্ছে পশুর মতো, ব্রুট মানে পশুই। আর শর্ট মানে মানুষের গড়ায়ু কত হচ্ছে, তাকে সাপে, যাকে বাঘের সাথে লড়তে হতো, ঘোগের সাথে লড়তে হতো, সবচেয়ে বেশি লড়তে হতো অন্য মানুষের সাথে, অন্য গোত্রের সাথে। সুতরাং তার জীবন ছিল অনিশ্চিত। সেই অনিশ্চয়তা থেকে বাঁচার জন্য মানুষ যদি একটা চুক্তি করে, দেখো তোমার সম্পত্তি তোমার, আমার সম্পত্তি আমার হবে, কেউ কাউকে হাত দেব না, আমরা একটা কমন কর্তৃপক্ষ মেনে নেব। এইটা হচ্ছে রুসুর
আমাদের হবসের ফর্মুলা, ওই ফর্মুলার নাম দিয়েছেন, রাষ্ট্রের নাম দিয়েছেন একটা প্রাণীর নামে, ধরেন বিরাট জলহস্তি, এটার নাম ইংরেজিতে দিয়েছে লিভিয়াতান। এটা ধর্মীয় ঐতিহ্য থেকে এনে নিয়েছেন। লিভিয়াতান মানে ধরেন একটা বিরাট বুনো পশু। রাষ্ট্র হচ্ছে সেই পশু যাকে আমরা মানতে বাধ্য, কারণ সে আমাদের উপকার করবে, আমাদেরকে অন্য প্রাণীর থেকে সে রক্ষা করবে। এই ছিল রাষ্ট্র সংক্রান্ত ধারণা। এবং রসুল সাহেব বললেন না, এইরকম কোনো রাজার সাথে আমাদের চুক্তি হয় নাই। জনগণ গঠিত না হলে রাষ্ট্র আমি রাজা গঠন করতে পারি না, রাজাকে জনগণই নিয়োগ দিয়েছে। এই হচ্ছে আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র চিন্তার সূত্রপাত। কিন্তু সূত্রপাতের মধ্যে এটা গণ্ডগোল রয়ে গেছে যে জনগণ যদি একটা ইউনিফাইড হয়, একজন হয়, তাহলে সে যখন কাউকে তার মধ্যে রাজা নিয়োগ করে তখন তো সে জনগণ তো একটু আলাদা হলো। এবং স্বাক্ষর করার আগে তো জনগণ ছিল না, তাহলে যে অস্তিত্বশীল হয় নাই, জন্মই গ্রহণ করে নাই, সে দাতা কিংবা গ্রহীত হবে কিভাবে? আমরা দুইজন মিলে চুক্তি করার আগে কিন্তু আমাদের দুইজনের কোনো সামগ্রিক অস্তিত্ব নাই। তাহলে আগে একটা চুক্তি ধরে নিতে হবে, আমরা একমত হয়েছে যে আমরা একটা চুক্তি করব, সেটাও তো একটা চুক্তি। এইভাবে আধুনিক রাষ্ট্রচিন্তার মধ্যে একটা গলদ রয়ে গেছে। এটা আমি একা নয়, বহু দার্শনিক দিকে, যেমন আমি একজনের নাম বলি, ফ্রান্সের লুই আলথুসার এই তর্কটা দেখিয়েছেন। উনি অল্প বয়সে এই রুসোর সোশ্যাল কন্ট্রাক্টের উপর একটা প্রবন্ধ লিখেছিলেন। তাতে আমাদের রুসোর মধ্যে এই বিবাদের মীমাংসা হয়নি। আমরা সকলে সেই বিবাদের এখন উত্তরাধিকারী। সেটা কি? রাষ্ট্রের মধ্যে আমরা নাগরিক, অর্থাৎ আমরা রাষ্ট্র গঠন করেছি, এই অর্থে আমরা নাগরিক, আমরা সার্বভৌমের অংশ। সার্বভৌম মানে যার উপরে আর কোনো কেউ নাই। এইটা কত জোর করে বলা হচ্ছে কেন? আগে অনেকে মনে হচ্ছে কি সার্বভৌমত্ব জনগণের নয়, সার্বভৌমত্ব বাইরের থেকে আসে। আপনি কোনো একটা ঘটনার উৎপত্তি বুঝতে হলে দেখবেন যে সে কোন ঘটনাকে নাকচ করে আসতেছে। এর আগে বলা হতো যেমন ইউরোপে যত রাজবংশ ছিল, ফ্রান্সে উদাহরণ, তারা 1000 বছর ধরে শাসন করছে, 800 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারা বলছে কি আমরা কী করে ফ্রান্সের রাজা হলাম? আল্লাহ তাআলা আমাদের মনোনীত করেছেন, এটার নাম ডিভাইন রাইট। এখন রুসুরা বললেন আল্লাহ কাউকে মনোনীত করে নাই, অ্যাকচুয়ালি আল্লাহ সবার জন্য সমান। সুতরাং আমরাই তোমাকে মনোনীত করেছি, আমাদের ম্যান্ডেট নিয়ে তুমি চলো। ফরাসি বিপ্লব যখন প্রথম হয় তখন 4 বছর এটা ছিল কনস্টিটিউশনাল মনার্কি, 1789 থেকে 1793 পর্যন্ত। এটাকে তখন রিপাবলিক ঘোষণা করা হলো। আমাদের এখানে আমাদের অনেক বন্ধুরা রিপাবলিক কথাটা বুঝে উঠতে পারছে না। তারা বলছে কি আমরা, আমাদের যখন রাজা নেই আমরা কিসের প্রজা? যে কোনো রাষ্ট্র আইন ছাড়া কোনো রাষ্ট্র হয় না, কাজে আইনের অধীনে যে বাস করে সেই প্রজা। আমার এই ঘরখানায় কে বিরাজ করে? আমার ঘরখানায় যে বিরাজ করে আইন, না হলে ঘরখানা হয় না। আইনের অধীনে যখন আমি মেনে চলে, যেমন আমি ভাষায় কথা বলি, শুরুতে আমি ভাষা দিয়ে উদাহরণ দিলাম এই জন্যে, ভাষার অধীনে যে আসে নাই সে কিন্তু মানুষ হয় নাই। ভাষা মানে শব্দ উচ্চারণ করলে যেটা অর্থ হয়, যেটা অন্য বুঝতে পারে, এটা হচ্ছে ভাষা। আমাদের ভাষার মধ্যে বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা দেখি কোনো মানুষের মাথা ঠিক আছে কিনা। ভাষা যখন খারাপ হতে শুরু করে দেখবেন যে ভাষার মধ্যে উন্মাদনার লক্ষণ দেখা দিয়েছে। ভাষা দিয়ে মানুষকে অন্য প্রাণীর থেকে আলাদা করা যায়। ভাষা বলতে আমি বারবার বোঝাচ্ছি শব্দ দিয়ে উচ্চারণ করা ভাষা। অনেক চোখের ভাষা আছে, অন্যান্য ভাষা আছে, সেগুলিকে জেস্চার বলে, আমি সেটাকে আপাতত এর বাইরে রাখি। তো আমাদের ভাষা দিয়ে রাষ্ট্র যখন গঠিত হয়েছে, সমাজ গঠিত হয়েছে, আমরা তার অধীনে এসে আমরা প্রজা হয়েছি। কিন্তু আমরাই কিন্তু সবাটা আহ্বান করেছি কি দিয়ে? আমাদের ইচ্ছা শক্তি দিয়ে। সেটা ভাষার পূর্ব ধরবেন। সেই জন্য আমরাই উদ্যোক্তা। উদ্যোক্তা মানে আমরা নাগরিক। তাহলে যুগপৎ আমাদের দুটো পরিচয়। আমরা সার্বভৌমত্বের অংশীদার হিসেবে আমরা নাগরিক, কিন্তু আবার আইন মেনে চলবো এই অঙ্গীকার করার লোক হিসেবে আমরা প্রজা, কোনো ব্যক্তির নয়, আইনের। এইটাই হচ্ছে আমাদের বর্তমানে। তাহলে পিপলকে আমি কথা সংক্ষেপ করে নিয়ে আসি। যখন আমরা পিপল বলি, এ পিপল, দি পিপল, না পিপলস, তিনটা কথা আছে কিন্তু। এ পিপল ইজ এ পিপল বাই মিনস অফ অ্যান অ্যাক্ট দে হ্যাভ অ্যাকমপ্লিশড। এইটাকে আমরা তারা তাদের ইচ্ছা শক্তি দিয়ে গঠন করেছে। ইচ্ছা শক্তি এমন নয় যে তাদের কোনো বাড়ি নাই, ঘর নাই, জঙ্গলে থাকে, এমন নয়। আমি বলছি জনগণ যখন একটা রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য নিজেকে ঐক্যবদ্ধ করে তখন সে একটা রাষ্ট্র হয়। রাষ্ট্র শব্দের অর্থ এখানে বলতে হবে সে একটা সমাজ হয়। এখন শব্দের অর্থ কিন্তু বদলাতে থাকে। আপনারা কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্প পদ্মকক্র স্মরণ করুন। প্রথম লাইনে কি আছে? ভোর হইতেই রাষ্ট্র হইয়া গেল, যে অমুক বাড়ির বউটি 2টি মৃত সর্প প্রসব করিয়াছে। আমি একটু আমার মতো করে বললাম যতটুকু মনে আছে। কিন্তু রাষ্ট্র হইয়া গেল কথাটা আমার বানানো নয়, নজরুল ইসলামের বানানো। রাষ্ট্র মানে হচ্ছে এটা সমাজে প্রচারিত হলো। যতটুকু প্রচারিত হয় ততই হচ্ছে রাষ্ট্র। যতটুকু শোনা যায় ততটুকুই রাষ্ট্র। যেমন ভারতবর্ষ বলা হয়, যতটুকু বর্ষণ হয়
এক বর্ষণে সেটাই আমরা এক বছর থেকে আরেক বছর মাপিব, একবারের বৃষ্টি থেকে দ্বিতীয়বারের বৃষ্টি পর্যন্ত, এটা এক বছর। মানুষ আগে এইভাবে মাপত। সেই জন্য আমি বললাম রাষ্ট্র কথাটার মানে হচ্ছে সমাজ। গ্রিকরা এটাকে বলতো পলিস, POLIS, এভাবে লিখি আমরা এখন। এই পলিস থেকে আমাদের পলিসি, এই পলিস থেকে পুলিশ, সমস্ত শব্দ তৈরি হয়েছে। এই পলিসের আরেকটা অর্থ ছিল, সেটা হচ্ছে নগর, শহর শুধু। কারণ গ্রিসে একটা শহর নিয়ে একটা রাষ্ট্র হতো, মানে আমরা এই কয়জন এখানে থাকি 10,000 লোক, এটা একটা রাষ্ট্র। আধুনিককালে সেটাই হয়ে গেছে আমাদের দেশ, কান্ট্রি। এখন এই কান্ট্রির ভেতরে যারা থাকি, এখন তাদেরকে আর শুধু নাগরিক বলা চলবে না। তাদের জন্য মনে হচ্ছে তারা এখানে একসাথে আসছে কেন, তারা কোথায় যেন জন্মসূত্রে পরস্পরের সাথে যুক্ত, সেখান থেকে শব্দটা তৈরি হয়েছে জাতি। এর জন্মের সাথে আছে, আমরা বলি না অজপাড়াগা, মানে যেখানে কোনো সভ্যতার আইন জন্মগ্রহণ করেনি। আমরা এই জন্য আমরা বলি অজাচার, অর্থাৎ যেটা এখনও নাগরিকত্ব বা শহরের সীমার মধ্যে আসে নাই। অজাচার মানে হচ্ছে যেখানে আইন চলে না, যেখানে লোকে মা বোন চেনে না, এটাকে আমরা অজাচার বলি। অজ মানে হচ্ছে যেখানে কিছু জন্মায় নেই, অর্থাৎ এটা ইট ইজ আনসিভিলাইজড। এখন আসেন গ্রিক থেকে ল্যাটিনে অনুবাদ হওয়ার সময় পলিশ শব্দটা হচ্ছে সিভিস। ল্যাটিন উচ্চারণ আর একটু কঠিন, ওরা কিউইস বলে, আমরা ইংরেজিতে সিভিস বলি। সেখান থেকেই সিভিল সোসাইটি, সিভিস ইত্যাদি, এর মানে শহর। কিন্তু আধুনিককালে রাষ্ট্র মানে আর শহরে সীমিত নাই, সিভিসেও নাই, পলিসেও নাই, এটা হচ্ছে গোটা দেশ। এইটা দেশ করার জন্য আমরা বললাম কি যারা পরস্পরের সাথে প্রথমে আত্মীয়তার সূত্রে যুক্ত। বাংলায় আত্মীয়তা মানে হচ্ছে রক্তীয়তা, রক্ত যেটা হলো জন্ম, কিন্তু সেটাতে আর মিশে নাই। কারণ মানুষ এত বেশি এক দেশ থেকে আরেক দেশে গিয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, মানুষ মিশে গেছে, তখন সেটার নাম হয়েছে জাতি। আমি শুধু বাংলাতে সীমিত থাকলাম, শুধু আরবিতেই দেখেন কত রকমের শব্দ আছে, কৌম, মিল্লাত, উম্মা, কমিউনিটি, নানা রকম আছে। এখন আমি যখন পিপল বলি, আমি বলছি আপনাদের খেয়াল রাখতে হবে এটা কি, এটা বোঝার জন্য কি নয় এটা দিলে খুব ভালো হয়। আমি একটা ইংরেজি বই থেকে আপনাদেরকে দেখাই, কি নয় একটা দীর্ঘ তালিকা করে ইংরেজিতে দিয়েছে। এটা বলা হচ্ছে এরকম যে রাষ্ট্র যেমন শব্দ, এখানে সে বলছে among such alternative options we could not mention only nation, state, civil society but also races, masses and classes. আমি যখন পিপল বলি, আমি শুধু ওয়ার্কিং পিপল বলছি না, অল কাইন্ড অফ পিপল। এই জিনিসগুলো বুঝলে যারা যে কথাগুলো এখন মনে করেন, এখন কথাটা আমি বলছি এই কারণে, বাংলাদেশের জনগণ কেন জনগণ, যে মাঝে মাঝে আপনারা দেখছেন লোকে এসে বলে সাইনবোর্ড নামায় ফেলাও, বইমেলা গিয়া বলে মব তৈরি হয়েছে। মব কথাটা হচ্ছে একটা খারাপ কথা। মব আছে, হোর্ড আছে, ক্রাউড আছে, কিন্তু তারা পিপল নয়। তাহলে পিপল আর মবে পার্থক্য কী? তাহলে পিপল হয় তাদের একটা ইচ্ছা শক্তি দ্বারা, এবং সেইখানে তাদের কোনো না কোনো বিষয়ে একমত হতে হয়। কিন্তু একমত তো সব বিষয়ে সবাই হব না। এখানে আসল সমস্যাটা আসছে যে আমরা বলছি পিপল ইউনাইটেড উইল নেভার বি ডিফিটেড। এটা সত্য, ঠিক আছে, কিন্তু পিপল চিরকালই যদি ইউনাইটেড থাকে সেখানে তো কোনো আলোচনা হবে না, সেখানে তো কোনো অগ্রগতি হবে না। তাহলে আমাদের মনে করতে হবে জনগণ যে একটা অভিন্ন সত্তা, এই কথা পুরোপুরি সঠিক নয়। জনগণের মধ্যে ভিন্ন মত থাকবেই, ভিন্ন দলাদলি থাকবেই, ভিন্ন গোষ্ঠী থাকবেই, এটাকে আমাদের মেনেই জনগণ গঠন করতে হবে। জনগণ মানে একটা ইউনাইটেড হোল নয়, জনগণ মানে নানা ফ্র্যাগমেন্টের একটা সমন্বয়। আমি এই জন্য বলছি জনগণ বলতে কি বোঝায়, এইটা আমাদের মধ্যে এখন একটা মুমূর্ষু অবস্থায় আছে, আমাদের ধারণাটার মধ্যে সংকট আছে। এখন আমরা বলছি যে বাংলাদেশের জনগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন, ৭২ সনের সংবিধানে লিখেছে। এখন যারা বাংলাদেশের বাঙালি তো আরেকটা নরগোষ্ঠীর নামও বটে, নতুন রাষ্ট্র সৃষ্ট নাগরিকদের নাম হিসেবে বাঙালি দিলে যারা বাঙালি বলে পরিচিত নন, যেমন ধরেন বিহারিরা, তাহলে বিহারিরা এখানে থাকতে পারবে না। এইটাই আমরা করেছি, তাদেরকে জেনেভা ক্যাম্পে দিয়েছি। তারা 1971 সনে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন সশস্ত্র বা নিরস্ত্রভাবে, তাদেরকে আপনি গ্রেফতার করবেন, জেলে দেবেন, যদি তারা এমন হত্যাকাণ্ড করে তাদেরকে মৃত্যুদণ্ড দেবেন, সেটা আপনার আইনে আছে। কিন্তু তাদের নাগরিকত্ব আপনি অস্বীকার করতে পারবেন কীভাবে? তাহলে একটা নিয়ম আছে, কত বছর থাকলে এক দেশে সে নাগরিকত্ব হয়। রোহিঙ্গা সমস্যাটা লক্ষ্য করেন আপনি, বাংলাদেশে যারা বহুদিন ধরে আছেন, পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে রাজশাহী, দিনাজপুর, রংপুর হয়ে, যাদেরকে আমরা বিভিন্ন আদি জনগোষ্ঠী বলেছি, আগের দিনের সরকার কী করেছে, এদেরকে নাম দিয়েছে দেখেন অশ্লীল শব্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠী। আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী দ্বারা কী বোঝাতে চাচ্ছেন? তারা কি বাংলাদেশের জনগণ না জনগণ নয়? কথার মধ্য দিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। যেমন তাদের কি ভোট দেওয়ার অধিকার আছে কি নাই,
আপনার এখন দেখেন না বাংলাদেশে আইনের জগতেও কি হয়েছে, যে বাংলাদেশে আগে আমরা বলতাম ফরাসিরা যখন ফরাসি বিপ্লবের ঘোষণা দিল 1789 সনে, তার নাম কি ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন। এর মানেটা কি? একবার ম্যান আবার সিটিজেন কেন? অর্থাৎ সিটিজেনের একটু রাইট একটা আছে, ম্যানের রাইট আছে। বর্তমানে পৃথিবীতে কি পরিবর্তনটা হচ্ছে দেখেন, সংকটটা দেখাচ্ছি। এখন সবাই হিউম্যান রাইটসপন্থী। এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও আমরা দেখলাম সিভিল রাইটস কমিটি ফর দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস। সিভিল রাইটস মানে নাগরিকের অধিকার, আর এখন বলছে নাগরিক নয়। ধরেন আমি কথা বলি, কেউ যদি আমাকে বলে কি আপনি কথা বলতে পারবেন না, মুখে আপনার দিয়ে দিলাম, তবে আপনাকে প্রতিদিন লবণ ছাড়া হলেও ভাত দেবো, আমি বেঁচে থাকবো, তখন আমি প্রাণী হিসেবে বেঁচে থাকবো, কিন্তু আমি আর মানুষ থাকলাম না। মানুষ মানে তার যে সম্পূর্ণতা বাদ দিলাম। এখন আমাদের আন্তর্জাতিক মহল, যাদের অধীনে আমরা বাস করছি, তারা কি বলছে আমাদের, তোমাদের এখানে সর্বোচ্চ কাজ হচ্ছে হিউম্যান রাইটস করা। তাদের হিউম্যান রাইটস কমিশন সরকার গঠন করেছে, আন্তর্জাতিক হিউম্যান রাইটস কাউন্সিল আছে। সব জায়গাতে বলা হচ্ছে মানুষ হিসেবে বাঁচার অধিকার মানে হচ্ছে মূলত পশু হিসেবে বাঁচার অধিকার। পশুকেও খাবার দিতে হয়, না সে বাঁচবে না। মানুষ হিসেবে আপনাকে খাইতে হবে, আপনাকে প্রহার করবে না, আপনাকে আবহার করতে দেবে না। এখন বলছে হিউম্যান রাইটসের ভিতরে যদি সব অধিকার থাকে, তাহলে সিভিল রাইটস কথাটা আলাদা করে বলার দরকার নাই। ফরাসিরা ঘোষণার সময় যখন বলেছে যে ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড দ্য সিটিজেন, 1948 সনে এসে জাতিসংঘ রাইটস অফ সিটিজেন বাদ দিয়ে দিয়েছে, নাম দিয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউডিএইচআর। এই যে ভিতরে ভিতরে অন্তর্ঘাতগুলো ঘটে গেছে, আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই বা পড়ি তাদেরকে এগুলি চিন্তা করার কথা না। বিশ্ববিদ্যালয় মানে তো মুখস্থ করা নয়। আমাদের ছাত্রদের ওই 30টা ধারা মুখস্থ করতে বলা হয়, কিন্তু সেটা নিয়ে চিন্তা করতে উৎসাহিত করা হয় না। চিন্তা করলে কি ধরা পড়বে, যে আপনাকে মানুষ হিসেবে এখন অধিকার অস্বীকার করে আপনাকে শুধু বেঁচে থাকার যে ন্যূনতম দিকগুলো, ধরেন মানুষ হিসেবে আপনার 30টা অধিকার দরকার, কিন্তু নাগরিক হিসেবে আপনার 60টা অধিকার দরকার। আপনার 30টা বাদ দিয়ে আমি কথার উদাহরণ সহজ করে বলি। লেখকদের মধ্যে দুভাগে ভাগ করা হয়। আপনি লেখক, আর একজন নারী যখন লেখা প্রকাশ করে, বেগম রোকেয়া বলে মহিলা লেখক। আপনি এখন বেগম রোকেয়াকে বড় করলেন না ছোট করলেন? ছোটই করলেন। একইভাবে আমাদের দেশের আগে আমরা আন্দোলন করেছিলাম রাষ্ট্রভাষার জন্য, বাংলাকে রাষ্ট্রভাষা চাই। এখন বলছি কি বাংলাকে মাতৃভাষা চাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করে শহীদ দিবসের উপরে তুলে দিলেন। এই যে সহজ সস্তা চালাকি, এটা ধরতে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররাও পারবে, কিন্তু আমাদের সমস্ত দেশ নীরবে মেনে নিয়েছে। যে জাতিসংঘ মাতৃভাষা দিবস ঘোষণা করেছে, আন্তর্জাতিকতা বিপন্ন মাতৃভাষা যেগুলো আছে সেগুলিকে রক্ষা করতে হবে। পৃথিবীতে প্রায় ধরে নেওয়া হয় 7,000 মাতৃভাষা আছে, হিসাব করলে কিন্তু আরও বেশি হবে, 70,000 হবে। উপভাষাকে সে স্বীকার করে না, যেমন চাটগাঁয়া ভাষা এর মধ্যে নাই, সিলেটি ভাষা এর মধ্যে নাই। বাংলাকে একটা ভাষা ধরে আমাদের পৃথিবীতে 7,000 ভাষা। তো সেই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ভাষা আন্দোলনের দিনটাকেই, 21শে ফেব্রুয়ারিকে। তাতে একটা অন্তর্ঘাতমূলক বিপ্লব হলে এটা যে আমাদের এখন মাতৃভাষা করলেই হবে, বাংলাকে রাষ্ট্রভাষা করার দরকার নাই। এটা উন্নতি না অবনতি সেটা চিন্তা করার মতো অবকাশও আমাদের দেওয়া হয়নি। এটা বলে আমি বহুবার বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ বলে এইসব পুরোনো কথা নিয়ে কেন আপনি সময় নষ্ট করেন। কিন্তু পুরোনো কথার মধ্যে এইটাই বলছি, আমাদের জনগণের সংকট। আমরা এখন বাংলাকে মাতৃভাষা না করে ইংরেজিকে মাতৃভাষা করতে পারলে খুশি। আমরা কারা এই বলে জনগণের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে বর্তমানে। 1971 সনে আমরা একমত হয়েছিলাম, ওখানেও কেউ কেউ দ্বিমত ছিল, যাদেরকে আমরা রাজাকার বলেছি, যারা পাকিস্তান রাষ্ট্র রক্ষা করতে চেয়েছে। কিন্তু এখন নতুন ধরনের বিভক্তি তৈরি হয়েছে। এটার একটা প্রকাশ হচ্ছে আমাদের জনগণের মধ্যে বিভক্তি, বাঙালি অবাঙালি। আরেকটা বিভক্তি হচ্ছে জনগণের মধ্যে উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী, নারী পুরুষ ভেদ তো আগেও ছিল। এই জন্য বলতে মেয়েরা কীরকম পোশাক পরবে বা পরবে না এটা অন্যরা ডিকটেট করতেছে। এই জন্য মেয়েদের মধ্যে একটা ক্ষুদ্র অংশ নারীর ডাকে মৈত্রী যাত্রা করতেছে। জিনিসগুলো লক্ষ্য করেন। তার মানে জনগণ আমাদের মধ্যে আর অভিন্ন একজন নাই, অবিভাজিত নেই। আমি শুরুতে বলেছিলাম, শিশু যখন জন্মায় তখন সে মায়ের কাছ থেকে নিজেকে আলাদা করে। যখন সেখানে বাবা এসে মাঝখানে হস্তক্ষেপ করে তখন শিশু প্রথমে বিক্ষুব্ধ হয়। এই বিক্ষুব্ধর নাম ফ্রয়েড দিয়েছেন ইডিপাস কমপ্লেক্স। সে মায়ের সাথে অভিন্ন থাকতে চায়, মাঝখানে আরেকটা কর্তৃত্ব স্বীকার করতে চায় না। কিন্তু বছর 2 পার হওয়ার পর সে বুঝতে পারে মা হচ্ছে তার আত্মীয়, বাবার সূত্রে, বাবার বউ বলেই। এই যে বাবার সাথে শুধু নারী পুরুষ নির্বিশেষে সব শিশুই তখন বাবার সাথে নিজেকে একাত্ম ঘোষণা করে এবং মায়ের সাথে আত্মীয়তা মিডিয়েটেড করে থ্রু দি ফাদার।
তখন তার একটা ত্রিভুজ হয়। আমরাও মনে করি যে আমরা যখন স্বাভাবিক থাকি প্রকৃতিতে, সমস্ত সম্পত্তি আমার, সমস্ত অর্জন আমার, সব কিছু আমার, যখন সমাজে আসে তখন আমাকে স্বীকার করতে হয় এখানে অপরের স্বার্থ আমাকে দেখতে হবে। এই অপরটাকে আমরা বলি রাষ্ট্র অথবা সমাজ। এই হিসেবে আমাদের আজকে যে সংকটে আমরা পড়েছি সেটা হচ্ছে আমাদের জনগণ সব কিছু নিজের চায়। এই জন্য অন্য জাতিকে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেছি। আমরা বলতে বললাম বাংলাদেশ বহু জাতির সমষ্টি, কেউ বড় কেউ ছোট, বড় ব্যাপার নয়, আমরা সবাই বাংলাদেশের। এই মনোভাব 72 সনে আমরা গ্রহণ করতে পারলাম না কেন? বিশেষ করে যখন পাকিস্তান আমলে 24টা বছর আমরা পাকিস্তানিদের হাতে সংখ্যাগুরু হয়েও সংখ্যালঘুর মতো আচরণ পেয়েছি, কিন্তু আমরা বাংলাদেশ হওয়ার পরপরই অন্যদের বললাম যে আসো তোমরা সবাই বাঙালি হয়ে যাও। এটা হালকা কথা হতে পারে না। যে কোনো ক্ষমতার সর্বোচ্চ মহল থেকে এই কথা উচ্চারিত হয় তখন এটা মারাত্মক একটা বিস্ফোরণে রূপান্তরিত হয়। তার একটা ফলাফল আমরা দেখলাম পার্বত্য চট্টগ্রামে 5-7 বছরের মধ্যেই সশস্ত্র সংগ্রাম শুরু হয়ে গেল। বাংলাদেশ বহুদিন এই বিষয়ে নীরব ছিল। 1997 সন পর্যন্ত তারা এটা স্বীকার দেয় নাই। তারপরে একটা শান্তি চুক্তি হলো, তখন মানুষ জানে যে এতদিন এখানে অশান্তি ছিল। এখনও সেই অশান্তি আছে, পুরোপুরি এটা আগুন নেবে নাই। এবং এটা সুযোগ নেওয়ার জন্য আন্তর্জাতিক চক্র তো বসেই আছে, তারা তো আপনাকে নিষ্কৃতি দেবে না। এখন আপনারা শুনতে পাচ্ছেন রোহিঙ্গা সমস্যা আমাদের উপর চেপেছে। আজকে রোহিঙ্গা সমস্যা পাকিস্তান আমলেও ছিল, রোহিঙ্গারা আসতো যেত। 1978 সনে জিয়াউর রহমান সাহেব তখন ক্ষমতায়, তখন রোহিঙ্গারা প্রথম নাফ নদী পার হইয়া বানের লাহান আসতেছে, পত্রিকা তখন হেডলাইন হয়েছিল। তারপর বারবার 80-র দশকে এসেছে, এখন সর্বশেষ যেটা আসলো সেটা তো আপনারা জানেন। এখন এটা থেকে আমাদের নিষ্কৃতির উপায় কি? আমাদের জনগণ প্রথমে বলছে রোহিঙ্গারা আমাদের সমস্ত সমস্যা তৈরি করতেছে, এখন সমস্যাটা তো আরও বড় সমস্যা তৈরি করবে। এখন এই যে আপনারা নিজেরাই এই সিদ্ধান্ত নেবেন। আমরা যে সমস্ত শব্দ শুনছি আমি তো ভয় পেয়ে যাই যখন মানবিক করিডোর বলে। আপনি বলেন মানবিক, কিন্তু ঘটনাটা হয়ে দাঁড়ায় সামরিক। যে মানবিক অধিকার যখন বলা হয়, আপনি আসলে মৌলিক অধিকারকে অস্বীকার করার জন্য মানবিক অধিকার বলছেন। আপনারা আপনি কি মানবাধিকারের বিরুদ্ধে? আমাকে আপনাদের ভুল বোঝার সমস্ত সম্ভাবনা আছে, কিন্তু তবু আমি চিন্তা করতে বলছি মানবাধিকার মানে হচ্ছে মানুষের অধিকারকে সংকুচিত করা, সম্প্রসারিত করা নয়। ইংরেজি মিডিয়াম পড়াশোনার বিরুদ্ধে আমি নই, যে পড়তে চান পড়েন, বিদেশি দেশে যখন বাংলা মিডিয়ামে পড়ার অধিকারকে আপনি ক্ষুণ্ণ করেন, কিভাবে করেন? আপনি বলেন যে আসলে শিক্ষা যদি আপনি সম্প্রসারিত করতে চান, সারা পৃথিবীর ইতিহাস বলে নিজেদের দেশের ভাষা ছাড়া মানুষের পক্ষে বিদ্যার গভীরে প্রবেশ করা সম্ভব যেমন হয় না, বিদ্যা সকলের কাছে পৌঁছানো সম্ভব হয় না। আমাদের লজ্জা করা উচিত নয়। আজ 80 বছরেও, যে বছর ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয়েছে সেই বছর থেকে হিসাব করলে আজ প্রায় 80 বছরেও আমাদের দেশে এখনও যাকে আমরা নিরক্ষরতা বলি সেটা শতকরা 100 ভাগ দূরীভূত হয়নি। একটা কারণ সকলেই বলবে আমাদের যথেষ্ট ধন সম্পদ নাই, রিসোর্সের অভাব বলবে, কিন্তু আমাদের একনেকের পরিকল্পনা এই দুরবস্থাতেও 6000 কোটি বাদ দিয়েও দেখা যাচ্ছে এখন 2.5 লাখ কোটির একনেক পরিকল্পনা পাস হয়েছে। কিন্তু শিক্ষাক্ষেত্রে আমরা জাতীয় আয়ের 2% বেশি খরচ করি না, 2% কমই করি। এখন এটা বললে কিন্তু সে তো আপনি বিল্ডিং তৈরি করতে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সমস্ত টাকা নষ্ট করবেন। কিন্তু আন্তর্জাতিকভাবে মানুষের যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে তাতে বলে জাতীয় আয়ের 6% যদি খরচ না করেন তাহলে আপনি নিরক্ষরতা দূর করতে পারবেন না। কাজে এটা তো করে দিবালোকের মতো স্পষ্ট, পৃথিবীতে কোনো কার্য নাই যার পেছনে একটা কারণ নাই। আমাদের যে নিরক্ষরতা এখনও আছে তার কারণে যে আমরা তার বিরুদ্ধে যথেষ্ট বিনিয়োগ করিনি। আরেকটা প্রশ্ন হচ্ছে শিক্ষার গুণের কথা। আমাদের বড় বড় পণ্ডিতেরা যাকান শিক্ষা উপদেষ্টা হচ্ছেন তারা কি বলেন জানেন? যে ইংরেজি মিডিয়াম না হলে আমাদের শিক্ষার গুণগত উন্নতি হবে না। আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে সময় নষ্ট করতে চাই না। আমি মনে করি এটা কাউন্টার ফ্যাকচুয়াল। তারা বলছে পরীক্ষা করে দেখো বাংলা মিডিয়াম যদি ভালো শিক্ষক, ভালো বই, ভালো সিলেবাস দিয়ে করেন তাহলে তারা হচ্ছে পারে কি না সেটা পরীক্ষা করে দেখতে হবে। এখন আপনি সবগুলোতে পরীক্ষার আগেই তো আপনি ইংরেজি মিডিয়াম করে ফেলেছেন। আমাদের মাতৃভাষা কেন ইংরেজি হলো না এই দুঃখ করে কী লাভ? বাংলা ছোট ভাষা না, একটা বড়। বাংলার যদি অবস্থা হয় এখন তারা বলবে কি তাহলে আপনি চাকমা ভাষাকে অবহেলা করছেন, গারো ভাষাকে অবহেলা করছেন, সাঁওতালি ভাষাকে অবহেলা করছেন, সেটা বলবে। তাহলে একাই মূলনীতি। বাংলার ক্ষেত্রে যদি গল্পটা সত্য হয় ওদের ক্ষেত্রে সত্য হবে। মাতৃভাষার মাধ্যম ছাড়া শিক্ষার বিস্তার সম্ভব নয়। তাহলে আসল তর্কটা হচ্ছে আপনি শিক্ষার বিস্তার চান না শিক্ষা সংকুচিত রাখতে চান বিশেষ বিশেষ শ্রেণীর মধ্যে। এইটা হচ্ছে আসল কথা। সেটা না বলে তারা বলে কি আমরা শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্যে ইংরেজি শিক্ষার দিকে গুরুত্ব দিচ্ছি। আচ্ছা, বাংলা শেখার পরে ইংরেজি শেখার পথে কি কি বাধা হয়? তারা মনে করছে বাংলা শেখাটা, বাংলায় পড়ানোটা ইংরেজি শেখার পক্ষে একটা প্রতিবন্ধকতা। কিন্তু একটা বিদেশি ভাষা শিখতে মানুষের পক্ষে 3 বছরের বেশি লাগে না, কিন্তু আমরা 20 বছর পরেও এটা কার্যকরভাবে শিখতে পারছি না কেন?
এই সমস্ত কথা আমাদের বলা, এই জন্য আমি নাম দিয়েছি এটা আমাদের জনগণের সংকট। এখন ফিরে আসে আমাদের জাতির সংকট আর জনগণের সংকট কাছাকাছি। আমরা একটা জাতি হিসেবে এসেছি, বহু 47 সনের যে আমাদের জাতি চিন্তা ছিল, তখন সকলেই ছিল পাকিস্তানি হয়ে গিয়েছিল। কিন্তু পাকিস্তানি হওয়ার মানে এই নয় যে আপনি আপনার জাতীয় ভাষা বাদ দেবেন। কিন্তু এখন বাংলাদেশ হওয়ার পর আমরা মনে করলাম ভারতেও বাংলাভাষী লোক আছে, আমরাও বাংলা বলি, কিন্তু সব বাংলাভাষী কিনে একটা রাষ্ট্র হয় নাই। আবার এমন রাষ্ট্র পাকিস্তান হলো যেখানে কেউ বাংলাভাষী, কেউ সিন্ধিভাষী, কেউ পাঞ্জাবিভাষী, কেউ শতকরা 3 জনেরও কম ছিল উর্দুভাষী। উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব যারা দিয়েছিলেন তারা কী জন্য দিয়েছিলেন? বলেছে যে উর্দু হচ্ছে ভারতীয় মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ করার ভাষা। হায়দ্রাবাদেও বাংলা উর্দু বলে, ভারতীয় বলে, কিন্তু বাংলাদেশের লোক তো উর্দু বলে না। এটা আপনার ইচ্ছে দিয়ে একটা আলাদিনের চেরাক দিয়ে তো মানুষকে সবাইকে উর্দু শেখাতে পারবেন না। তো যেখানে উর্দু শেখাতে পারেন নাই, ইংরেজরা যখন ভারতে 190 বছর শাসন করে বাংলায় সবাইকে ইংরেজিতে শিক্ষিত করতে পারেনি, 1947 সনে এই দেশে স্বাক্ষরের হার ছিল ইংরেজি হিসাব মতে শতকরা 6 জন। তাদের মধ্যে ইংরেজি জানতে আমূলক শতকরা 1 জনও হবে না। তো এই সমস্ত গল্প বলার তো আর প্রয়োজন নেই। আমাদের জাতির সংকটটা হচ্ছে জাতি হিসেবে আমরা কি সেইটাই নির্ধারণ করতে পারিনি। বাঙালি মুসলমানদের মধ্যে প্রশ্ন ছিল বেশি 100 বছর আগেও, নজরুল ইসলামের লেখার আগে পর্যন্ত বাঙালি মুসলমান লেখকদের মধ্যে 2 দল ছিল। এক দল বলতেন যে আমাদের কি বাংলা লেখা উচিত নাকি আমরা উর্দুতে লিখব। সেই বিবাদের মীমাংসা হয়েছে 1900 সনের আশপাশে। একদল নতুন লেখক আসলেন, বেগম রোকেয়া, যাদের মধ্যে একজন। বেগম রোকেয়ার ভাষা বা পরিবারে ছিল উর্দু। উনি কলকাতায় যে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল করেছিলেন তার স্বামীর মৃত্যুর পরে, সেটা ছিল উর্দু মিডিয়াম স্কুল। অনেক দিন পরে তাতে একটা বাংলা শাখা খোলা হয়, কিন্তু তিনি তার লেখার বেশিরভাগই বাংলায় লিখেছেন, একটা ইংরেজিতেও লিখেছেন, কিন্তু উনি দৈনন্দিন কথাবার্তা বলার ভাষা ছিল তার উর্দু। আমি তো বাঙালি মুসলমানের সংকটের একটা চিহ্ন দেখাচ্ছি। বাংলার সবচেয়ে মেধাবী লেখক নজরুল ইসলামের আগে ছিল বেগম রোকেয়া। শুধু গল্প লেখক হিসেবে নয়, তার যে প্রবন্ধ, এই 2-3টা বই যে তিনি লিখেছেন, মতিচুর, অবরোধবাসিনী, এরকম লেখা বাংলাদেশ কোনো পুরুষ লেখক লিখতে পারেনি। তিনিও মাত্র 50-52 বছর বয়সে মারা গেছেন। আমি উদাহরণটা দিয়েছি এই জন্য, নজরুল ইসলাম আসার পর বাংলা ভাষার চরিত্র সম্পূর্ণ বদলেছে। নজরুল ইসলামের পক্ষে এমন বাংলা লেখা সম্ভব হয়েছে যেটা কোনো বাঙালি মুসলমান লেখক আগে লিখতে পারেননি, হিন্দু লেখকরাও লিখতে পারেননি। এবং তার লেখার এই শক্তি রবীন্দ্রনাথ ঠাকুর স্বীকার করেছেন। তিনি যখন লিখলেন কামাল তুনে কামাল কিয়া ভাই, অথবা নীলসি আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, এটা পুরো কিন্তু উর্দু বাক্য, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, কিন্তু এটা বাংলার ভিতরে এমনভাবে অথবা দাড়ি মুখে সারি গান লা শরিক আল্লাহ, এই যে খেয়াপারের তরণী, উনি একটা ছবি দেখে লিখেছিলেন। প্রতিবার ব্যাখ্যা করা যায় না, কিন্তু প্রতিবার ফলটা অনুভব করা যায়। এরপরে মানুষ বুঝতে পারলে কি এরকম কবিতা লেখা যায়। এই যে তিনি এইটাকে বলে ট্রেইল ব্লেজার, পাথ ব্রেকিং। তো বাংলা ভাষার তারপরেও নজরুল ইসলামের কণ্ঠ স্তব্ধ হয় 1942 সনে। তার 5 বছরের মধ্যে এই দেশ পাকিস্তান হয়। নজরুল ইসলাম পাকিস্তান চেয়েছিলেন কিনা সেটা বড় ব্যাপার নয়, তিনি তার স্বদেশবাসীর মুক্তি চেয়েছিলেন। সেই মুক্তি যে ফর্মে আসুক এসেছে, কিন্তু তারপরেও আমরা ভাষা সম্পর্কে আমাদের মন স্থির করতে পারিনি। একসময় তর্ক ছিল উর্দু না বাংলা। এখন বাঙালি মুসলমানের মধ্যে যারা ধন সম্পত্তিওয়ালা হয়েছে, আপনার চট্টগ্রামে দেখলে চিটাগং গ্রামার স্কুল, একটি স্কুলের নাম এরকম হবে কেন? বলে কি তখন সমস্ত মাদ্রাসা তো মুমিনিয়া আর মুইনিয়া এইভাবে নাম দিচ্ছেন। আপনি ফাজিল মাদ্রাসা করছেন, সে গ্রামার স্কুল করতেছে। গ্রাম্মা মানে হচ্ছে মক্তব, অ্যাকচুয়ালি গ্রিক শব্দ গ্রাম্মা মানে লেখা। তো গ্রামার মানে লেখার স্কুল, আর আরবি মানে ক্রিয়ার মূল হচ্ছে কাতাব, কাফ তাই বায়, কতবা কতবা কতবু, সেই লিখলো, তারা লিখলো, তারা লিখলো। সেখান থেকে তোর মক্তব মানে টেবিল যার উপরে লেখা হয়, আর মক্তব মানে যে ঘরের মধ্যে শিক্ষা দেওয়া হয়। এরপরে হয় মাদ্রাসা, যেখানে দরজ বা লেসন দেওয়া হয়। এরপরে অন্যান্য। আমি বলছি যে এখন মক্তব বললে আপনার মনে হয় ছোট, আর গ্রামার স্কুল বললে মনে হয় যে ভাষার ভিতরে কিন্তু শ্রেণীভেদ এসছে। শুধু শ্রেণীভেদ নয়, মাদ্রাসা বললে আপনি অনিবর্ত মনে করেন ধর্মীয় স্কুল, কিন্তু সেকুলার স্কুল তো মাদ্রাসায়। আপনি সে অঙ্ক শেখাবেন, সেটা তো মাদ্রাসায়। আমাদের মাদ্রাসাওয়ালারা যে ভুল করেছে, স্যার সৈয়দ আহমদ উর্দু ভাষা ছাড়া লেখেননি, তার লেখার ইংরেজি অনুবাদ হয়েছে, যেহেতু এটা তার মাতৃভাষা। কিন্তু বাংলাদেশের মৌলভী সাহেবরা মনে করলেন যে আমরা উর্দু ভাষায় লিখব। আমি সবার কথা বলছি না, এর মধ্যে ব্যতিক্রম মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদের মতো ছিলেন, যারা অল্প বয়সে বুঝতে পেরেছেন। 1895 সালে তারা বাংলা লেখা শুরু করেছেন। আমি তাদের প্রতি সম্মান রেখে তাদের স্মৃতিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বলছি যে অধিকাংশ লোক এটা শোনেননি। তারপরে আমাদের রাষ্ট্র গঠনে যে সমস্ত বিকৃতি হয়েছে, তার মধ্যে একটা হলো আমরা
বাংলাদেশের জন্য একটা স্বাধীন রাষ্ট্র করতে পারিনি। সেইটা ভগ্ন দশায় 1971 সনে হয়েছে। এখন আমরা একটা অগ্নি পরীক্ষায় পড়েছি। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রটা কেমন করে চলবে। এখন রাষ্ট্রের সংকটটা হলো আমাদের দেশে এটা সিরাজউদ্দৌলার কাছ থেকে ইংরেজরা দখল করে নিয়েছিলেন। 47 সনে দেশটা তারা দিয়ে গেছেন ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট, ব্রিটিশ পার্লামেন্টে পাশ করা একটা আইনের অধীনে। এটা তারাই বলেছেন এটা রিপাবলিক হবে, মানে জনগণের ভোটে নির্বাচিত যারা তারাই ভোট দেবে। তখন জনগণের ভোটাধিকার আপনারা অনেকে জানেন সীমিত ছিল। যারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চৌকিদারি ট্যাক্স দেবে শুধু তারাই ভোট দিতে পারত। 1946 সনে যে ভোট হয়েছে, 1935 সনে যে 37 সনে যে ভোট হয়েছে, এই দেশের শতকরা 14 থেকে 15 জনের লোক ভোট দিতে পারত। ওই ভোটাধিকার সার্বজনীন ছিল না। তারপরেও আমরা এটাকে গণতন্ত্র বলেছি। দেখেন আমরা খুব দ্রুত ভুলে যাই। সর্বজনীন ভোটাধিকারে ভোট হয়েছে 1954 সনে, তখন একটা বাধা তখনও ছিল। 1909 সনে ব্রিটিশরা বলেছে এই দেশের মুসলমান ভোটাররা শুধু মুসলমান ক্যান্ডিডেটদের ভোট দেবে, আর অন্যান্য আসন যে ভোট দেবে এগুলোটার নাম জেনারেল হিট, মুসলিম সিট অ্যান্ড জেনারেল সিট। এইভাবে প্রথম 1919 সনে নির্বাচন হয়, 1937 সনে নির্বাচন হয় এবং 1946 সনে নির্বাচন হয়। ব্রিটিশ আমলে অন্তত 3টা নির্বাচন আমরা দেখি সে ভোটাধিকার সার্বজনীন ছিল না এবং সে ভোট ছিল সাম্প্রদায়িক। এক সম্প্রদায়কে আলাদা করা হলো। 1954 সনেও সেই সাম্প্রদায়িকতা অক্ষুণ্ণ ছিল, ভোটাধিকার সম্প্রসারিত হলো। 1970-এর যে নির্বাচন হয়েছে তাই শুধুমাত্র সার্বজনীন ভোটাধিকার হয়েছে। এখন সার্বজনীন ভোটাধিকার হওয়ার ফলে কি করে জনগণের ইচ্ছাকে বিকৃত করা যায় সেটার নজির তো আপনারা 2009 সন থেকে 2024 পর্যন্ত দেখলেন। অর্থাৎ যেহেতু ভোট আমরা আগে রিগিং বলতাম, ভোটে একটু চুরি চামারি হয়, একটু ডাকাতি হয়, একটু হয়, তারপরে গোটা ভোট ব্যবস্থাকেই আমরা বিকল করে দিলাম। ফলে আমাদের রাষ্ট্র একটা সংকটে পড়লো। সাধারণত নিয়ম হচ্ছে সরকার বদলাবে নির্বাচনের মাধ্যমে, যেটা আমার বন্ধু তানভীর মোহাম্মদ শুরুতে বলছিলেন। আমাদের দেশের লোকদের মধ্যে আমি এটা বলার জন্য আমি খুব দুঃখিত এবং লজ্জিত, আমি কোনো চিন্তাশীল লোক দেখি না। মানে আপনি বলে আপনি জানেন কীভাবে, আপনি সব লোকের সাথে কথা বলেছেন? আরে ডেক্সির ভাত তো সবগুলো টিপতে হয় না, দুইটা টিপলেই তো বোঝা যায় ডেক্সি রান্না হয়েছে কিনা। দেখা যাচ্ছে কি তাদের প্রকাশনা দেখলেই বোঝা যায়। জাক রুসুর বই বাংলায় অনুবাদ করতে পারে না। সেটা রুসুর মধ্যে যেটা ভুল আছে, তিনি যে সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে একটা অমীমাংসিত বিষয় রেখে দিয়েছেন, জনগণের সাথে জনগণের চুক্তি, কিন্তু চুক্তি হওয়ার আগে তো আমি জনগণ হইনি, তাহলে এই চুক্তি কেমন করে সম্ভব? তিনি যখন হবসের সমালোচনা করলেন রাজার সাথে জনগণের চুক্তি, তখন আমি তার সাথে একমত, কারণ রাজাই তো হয় নাই। জনগণ চুক্তি করার আগে আমি তাকে নিয়োগ দেই নাই, আগে তার যে দাবি আল্লাহ তাকে রাজা করেছেন সেটাকে আমি সঠিক দাবি মনে করি না। সুতরাং আমি বলবো আমি তাকে রাজা হিসেবে নিয়োগ করেছি বলে সে রাজা, কিন্তু আমি তাকে নিয়োগ দেওয়ার আগে তো তিনি রাজা হতে পারেন না, তাহলে তার সাথে আমি চুক্তি করবো কিভাবে? আমার কর্মচারীর সাথে আমার চুক্তি হবে, এটা হচ্ছে অনেকটা কোম্পানিতে বলে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আমি বলছি এখানে মেমোরেন্ডাম অফ ফরমেশন অফ দি কোম্পানি। এই তর্কগুলো আমাদের করা উচিত। আমি বলছি কি চট্টগ্রাম সরকারি সিটি কলেজে আপনারা আমাকে বলার সুযোগ দিয়েছেন, এখন আশা করি আপনারা দু একটা প্রশ্ন করলে যেগুলো আমি অস্পষ্ট বা আরও ধোঁয়াশা রেখেছি দু একটা উত্তর দিতে পারবো। এখন আমি মোটামুটি গুছিয়ে এনেছি। আমি হচ্ছে আমাদের সংকটের এই যে 3টা চেহারা দেখলাম, এটা কিন্তু আসলে একই প্রাণীর 3টা চেহারা। এই চেহারা আমার সর্বশেষ চেহারাটা হচ্ছে আমাদের সময়ের সংকট। বক্তৃতা তো একসময় থামাতে হবে, এটা হলো 4র্থ মাত্রা সময়টা, বুঝছেন না? আমাদের জনগণ হচ্ছে গোড়ায়, জনগণ জাতি হয়ে ওঠে যখন তার সংগ্রামের মধ্য দিয়ে, ইচ্ছার মধ্য দিয়ে জাতি হয়ে ওঠে। জাতি মানে এখানে একেবারেই রেস নয়। আমি এই জন্য যে শব্দগুলো আপনাদের বলেছিলাম যেগুলো আমি অ্যাভয়েড করতে চাই, জাতি মানে অনেকে এটা বুঝতে পারে না, বাংলা জাতি একটা অদ্ভুত শব্দ, যে জন্য আজকাল আমরা বলি, আগে বলতাম নারী জাতি পুরুষ জাতি, মানে মানুষের মধ্যে 2টা বড় ভাই। মানব জাতির জগৎ জুড়িয়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। কিন্তু বাংলা ভাষার মধ্য দিয়ে আমি সংকটটা আপনাদের দেখাতে চাই। তো নারী জাতি পুরুষ জাতি না বলে এখন আমরা কি বলি? আমাদের বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে দেখবেন তারা অনুবাদ করতে পারে না, তারা লেখে কি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, বাংলায় লিখে উইমেন অ্যান্ড জেন্ডার বিভাগ, অথবা স্টাডিজ মানে শিক্ষা না লেখা। যেমন একটা ডিপার্টমেন্টের নাম হচ্ছে ফিজিক্যালি, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখলাম, বাংলা হচ্ছে শারীরিক শিক্ষা বিভাগ, ইংরেজিতে লিখছে কি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স। অর্থাৎ সায়েন্স কথাটাকে তিনি গ্লোরিফাই করছেন। সব কিছুর মধ্যে সায়েন্স না লাগালে যেন আপনার মর্যাদা বাড়ছে না। ইংরেজি একরকম, বাংলা একরকম, তাই না? আমি এই জন্য বলছি যে জাতির অনুবাদ করতে গিয়ে এখন বলছি লিঙ্গ।
আর লিঙ্গ তো একটা ব্যাকরণের শব্দ। ব্যাকরণে আমরা ফেমিনিন নাকি মাস্কুলিন বলি, পুংলিঙ্গ পুংলিঙ্গ বলি, কিন্তু মনে হচ্ছে এটা হচ্ছে বিবিধ জাতির চিহ্ন, আপনি তার লিঙ্গের মধ্যে মানে সীমিত করছেন। এই জন্য বলছি শব্দগুলোকে আমরা একটা বলি মাসেস, রেইসেস, সবগুলোকেই জাতি হিসেবে অনুবাদ করা হয়। মাসেস মানে হচ্ছে জনতা, জনতার জনগণ এক নয়। এই জন্য আরও কতগুলি শব্দ যেগুলি বাদ দেয়, হোর্ড, ট্রাইব, ক্ল্যান, প্যাক, ক্রাউড, কমিউন এবং কমিউনিটি। ইংরেজিতে এই সব শব্দ আছে। এই সবগুলির থেকে আপনি পিপল কথাটাকে আলাদা করে নিয়েছে ওরা। মানে পিপল শুধু কমিউনিটি নয়। এই যে আমরা বলি যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াতাম কিছুদিন আগে পর্যন্ত, এটা না হলো ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ, ইউল্যাব বলে সংক্ষেপে, সেখানে হঠাৎ করে একটা দল বেরিয়েছে ভাইস চ্যান্সেলরকে অপসারণ করার জন্য। ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, কারণ ভাইস চ্যান্সেলর কিছু ছাত্রছাত্রীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে গ্রাফিতি লেখার জন্য, যেটাকে আমরা চিকামারা বলি আর কি। ইনসাফ, আজাদি, স্বাধীনতা, এই সমস্ত শব্দ লিখেছে। ভাইস চ্যান্সেলর কিছু ছেলেকে ডেকে ডিসেম্বর মাসে আন্দোলনের পরে 5 মাস পরে বহিষ্কার করেছে। তখন ছাত্ররা অনশন ঘটে গেল, তারা বললো কি ভাইস চ্যান্সেলরের পদত্যাগ চাই। এটা তো আপনারা দেখতেন শিক্ষাঙ্গনে অস্থিরতা আছে। শুধু ভাইস চ্যান্সেলর সাহেব একটা দল গঠন করলেন। সেই দলের নাম কি আপনারা তো দেখলে অবাক হয়ে যাবেন, মুসলিম কমিউনিটি অফ ইউল্যাব। এই যে অর্থাৎ সে মুসলিমকে আলাদা করছে, বলছে কি উই স্ট্যান্ড ফর ইউল্যাব, উই স্ট্যান্ড ফর ভিসি, স্লোগান দিয়ে তারা আসলো মারমুখী হয়ে মারার জন্য। এখন শিক্ষা মন্ত্রণালয় একটা কমিটি গঠন করেছে এই ঘটনা তদন্তের জন্য। তাদের রিপোর্টের সার কথা বলছে সংক্ষেপে, রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি, যেহেতু আমিও একজন সাক্ষী ছিলাম। আমাকে ওই কমিটির চেয়ারম্যান বলছে আমরা তো মনে করি ছাত্রদের 2 দলের মধ্যে বিরোধ, ভাইস চ্যান্সেলর তো কোনো দোষ নাই। ছাত্রদের 2 দল মানে মুসলিম কমিউনিটি অফ ইউল্যাব অ্যান্ড নন মুসলিম কমিউনিটি অফ ইউল্যাবের মধ্যে বিরোধ। এইভাবে জনগণকে যে বিভক্ত করা হয়, আপনারা ইংরেজদের আমলে শুনেছেন ডিভাইড অ্যান্ড রুল, এটা হচ্ছে সেই পলিসির একটা সাধারণ প্রকাশ। এই জন্য বলছি কমিউনিটি এবং পিপল এক কথা নয়। আমরা প্রথমে একটা জনগণ জিনিসটাও কিন্তু স্বাভাবিক নয়। আমি শুরুতে যে দিয়ে শুরু করেছিলাম আপনাদের, আমি কোনো জ্ঞান দিতে আসি নাই, প্রশ্ন করেছিলাম জনগণ জিনিসটা স্বাভাবিক নয়। মানুষ স্বাভাবিক, মানে আমি প্রকৃতি থেকে জন্মাচ্ছি, মা বাপ থেকে জন্মেছি, কিন্তু আমি কি করে হয়ে উঠি, আমি যে পুরুষ হয়ে উঠলাম সেটার মতো আমার শারীরিক গঠন থেকে পুরুষ হয় না। আমাকে পুরুষ হলে এরকম পোশাক পরতে হয়, পুরুষ হলে এরকম কথা বলতে হয়, পুরুষ হলে কানতে নাই। কালো বলে তুমি যে ছিঁচকা ধরে মেয়েলি, তা আমি বলি চোখের পানি আসলাম এটা লুকিয়ে ফেলি, কারণ পুরুষ হলে দেখাইতে হবে। এইভাবে আমার যে চরিত্র সেটা আমাকেই গঠন করতে হয়। আরও বহু গঠন আছে। আমি বলছি আমাদের শুধু জাতি কথাটাই দেখালাম। বাংলা ভাষায় হাঁড়ি জাতি, ডোম জাতি, নিচু জাতি, উঁচু জাতি, কত কথা বলা হয়, এত শব্দ নাই। না থাকলে আপনি নতুন শব্দ গঠন করতে পারবেন, অবশ্যই পারবেন, কিন্তু উইমেন অ্যান্ড জেন্ডার অধ্যয়ন বিভাগ, এটা কেমন নাম হয় বাংলায়? একটা ডিপার্টমেন্ট হচ্ছে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, নাম দিকে শান্তি ও সংঘর্ষ বিভাগ, এইসব শব্দ করেছে। মানে এই যে জাতীয় দুর্বলতা, সেটা 2-1টা আপনাদের সাথে বললাম, আশা করি বেয়াদবি নেবেন না। আমি আপাতত থামতে চাই, যদি আপনারা কিছু জিজ্ঞাসা করেন আমি অত্যন্ত কৃতার্থ বোধ করব। আসসালামু আলাইকুম।